প্রাপ্তবয়স্কদের জন্য। ছোট মেয়ে, তুমি কি আজকাল লিপস্টিক ব্যবহার করছো? সিগারেটের কালচে ভাব কমাতে? জামশেদ ভাই এর কথায় মুহূর্তে আকাশে দৃষ্টি ঘুরে যায়। জামশেদ ভাইয়ের কথায় আকাশ কিঞ্চিত ভ্রু কুঁচকে বলে, আমি তেমন একটা সিগারেট খাই না, যার জন্য কালচে ভাব কমাতে লিপস্টিক দিতে হবে। জামশেদ ভাই একটু কেশে উঠে বলেন, কিন্তু আমি তো দেখছি তোমার ঠোঁটের চারপাশে লিপস্টিক। জামশেদ ভাই ভাইয়ের কথা শেষ হওয়ার সাথে আকাশের হাত ঠোঁটের উপর চলে যায়। হাত দিয়ে ঠোঁটের চারপাশ মুছতে মুছতে বলে, বউ থাকার ডেমো এগুলো। আপনার বউ নেই, আপনি আর কি বুঝবেন? আকাশের কথার সাথে অনিক ফিক করে হেসে দেয়, সাথে সাথে আবার সেই হাসি আড়াল করে নেয়। জামশেদ ভাই বিচলিত কণ্ঠে বলে উঠে, ছোট মেয়ে, কি বলছো? তোমার বউ এখানে? গাড়ির বনেটে হেলান দিয়ে দুই হাত পকেটে গুজে রেখে আকাশ বলে, হ্যাঁ, শুধু এখানে না, আমার ভার্সিটিতে, আমার স্টুডেন্ট। ছোট মেয়ে, আমার বয়স হয়েছে, এভাবে একের পর এক ধাক্কা আমার দুর্বল হৃদয় সহ্য করতে পারছে না। হার্টের ডাক্তার দেখান জামশেদ ভাই, জীবনে বড় বড় ধাক্কা এখনো বাকি। কথাটা বলে আকাশ গাড়ির দরজার দিকে এগিয়ে যায় আর অনিককে বলে, অনিক, পেন্ট হাউসে চলো। আকাশের কথা মতো অনিক ড্রাইভিংয়ে বসে যায় আর জামশেদ ভাই দেরি না করে দ্রুত অনিকের পাশের সিটে বসে যায়। গাড়ি স্টার্ট দিতেই আকাশ মাথা এলিয়ে দেয় সিটে। পরনের স্যুট ফেলে আসায় একটু শীত শীত অনুভূত হচ্ছে, কিন্তু তা নিয়ে আকাশে কোনো ভ্রুক্ষেপ নেই। অনিক এক নজর মিররের দিকে তাকিয়ে দেখতে পায় আকাশ পকেট থেকে একটা ইয়াররিংস বের করে চোখের সামনে ধরে, কিন্তু সেদিকে বেশিক্ষণ চেয়ে না থেকে অনেক দ্রুত নিজের মনোযোগ দিয়ে গাড়ি চালানোর দিকে। চোখের সামনে সেই চকচকে পাথরের ইয়ারিং ধরে আকাশ নিজের মনে মনে বলে, তুমি আমার অনুভূতির উড়ন্ত ঘড়ি, যার সুতো কেটে যাওয়ায় আমি উপহাতের মতো ছুটছি আর ছুটছি, যাতে মাটিতে পড়ার আগে আমি তোমাকে ধরতে পারি। নিজের মনে কথাটা ভেবে হাতে থাকা ইয়াররিংস হাতের মুষ্টির মধ্যে রেখে চোখ বুজে শুয়ে থাকে। অনিকের সাথে জামশেদ ভাই লক্ষ্য করেছে বিষয়টা। আকাশে উন্মাদনা পরিলক্ষিত করে জামশেদ ভাই, আধার দেখেছি, তবু আছে অন্য বড় অন্ধকার। মৃত্যু জেনেছি, তবু অন্য সম্মুখীন মৃত্যু আছে। পেছনে আগাগোড়া ইতিহাস রয়ে গেছে, তবু সেই মহা ইতিহাস এখনো আসেনি। তবে কাসেট কাহিনীর অন্য অর্থ, সমুদ্রের অন্য সুর, অন্য আলোড়ন। জামশেদ ভাইয়ের আওড়ানো কবিতার কণ্ঠাংশ শুনে আকাশ মাথা হেলানো অবস্থায় জামশেদ ভাইয়ের দিকে তাকায়। জামশেদ ভাই একটু হেসে বলে, ছোট মেয়ে, বুঝলে কেন বললাম? আকাশ অকপটে জবাব দেয়, না, তুমি বুঝবে না জানতাম, বুঝলেও প্রকাশ করবে না। শুনো, তুমি আধার দেখেছো, তবু তোমার বড় আধার দেখা বাকি, যার দিকে তুমি ধাবিত হচ্ছ। পিছনে মৃত্যু যেন, সম্মুখে থাকা অন্য মৃত্যুকে আলিঙ্গন করছো। এই মৃত্যু দেহের নয়, তোমার সমুদায় অতীত এখনো দগদগে কাঁচা ঘা এর মতো, কিন্তু মহা ইতিহাস গড়ে তোলার জন্য সে এখনো আসেনি। যার উপস্থিতি, আগমন তোমার মনে প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউয়ের মতো আলোড়ন তৈরি করে। জামশেদ ভাইয়ের কথায় আকাশ চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার সাহিত্য চর্চার প্রোগ্রেস ভালো জামশেদ ভাই, এভাবে চালিয়ে যান। আকাশের কথা পরে কিছু সময় মৌনতা পালন করার পর জামশেদ ভাই প্রশ্ন করে, মিসেস আকাশ চৌধুরীকে কবে আনবে? জামশেদ ভাইয়ের সম্বোধনে আকাশে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা ফুটে ওঠে, কিন্তু সেই নির্লিপ্ত হাসি হুট করে কারোর চোখে পড়ে না। আকাশ কিছুটা সময় নিয়ে বলে, খুব দ্রুত। শানছেন, শানছেন, উই আর গেটিং লেট, ওয়েক আপ সুইটি। রোদে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বেশ উঁচু আওয়াজে রোদকে ডাকতে থাকে ফিওনা, কিন্তু রোদের কোনো সারা শব্দ নেই। বেশ কিছুক্ষণ ডাকাডাকি পর রোদ চোখ টলতে টলতে এসে দরজা খোলে। দরজা খুলতে ফিওনা দেখতে পায় রোদের এলোমেলো চুল, লম্বা চুলগুলো কেমন জট পাকিয়ে আছে, চোখ মুখ ফুলে গিয়েছে, যেন অনেকক্ষণ যাবৎ কান্না করে বাহ্যিক প্রতিফলন। ফিওনা ঘরের ভিতরের দিকে তাকে দেখতে পায় গতদিনে পরা শাড়ি মেঝেতে পড়ে আছে। রোদ কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে ফিওনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, শানছেন, তোমার শরীর খারাপ করেছে? এমন দেখাচ্ছে কেন? রোদ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফিওনাকে বলে, কালকে ওইখান থেকে এসে একটু জ্বর আর মাথা ব্যথা। ফিনা এগিয়ে যে রোদের কপালে হাতের তালু রেখে গায়ের তাপ বোঝার চেষ্টা করে। রোদের গালে কপালে হাত রেখে বলে, এখনো তো গা গরম আছে, আমাকে ডাকনি কেন? রোদ একটু হাসার চেষ্টা করে বলে, তেমন কিছু না, সেরে যাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট আর ওষুধ দিচ্ছি, যাও ফ্রেশ হয়ে নাও। বাচ্চাটি যাবে না? তোমাকে এই অবস্থায় রেখে যাব? পাগল নাকি? যাও ফ্রেশ হয়ে আসো, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। রোদকে কথাটা বলে ফিওনা দ্রুত চলে যায়। রোদ ফিওনা যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ, তারপর রুমের দরজা চাপিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে এসে ঘরটা একটু গুছিয়ে দরজার কাছে যেতেই ফিওনা ট্রেতে করে ব্রেকফাস্ট আর ওষুধ একসাথে সব সাজিয়ে নিয়ে এসেছে। সে সাথে পিছু পিছু নিক এসে দাঁড়িয়েছে। রোদের দিকে তাকিয়ে নিক জিজ্ঞাসা করে, তোমার জ্বর এসেছে, বলনি কেন? সাথে সাথে ওষুধ নিলে কমে যেত, কষ্ট পেতে না। সমস্যা হয়নি, এমন একটু আধটু জ্বর আসে, নিজে নিজে ঠিক হয়ে যায়। শানছেন, ব্যাপারটা বুঝছো না, এটা বাংলাদেশ না, এখানে ওয়েদারের সাথে মিলতে সময় লাগে। জ্বরের তো কত ধরন আছে, ঠিক সময় ব্যবস্থা না নিলে বড় সমস্যা হতেই পারে। নিকের কথার সাথে ফিওনা বলে ওঠে, একটু পর হসপিটাল নিয়ে গেলে হয় না? নিক মাথা নেড়ে জবাব দেয়, ঠিক আছে। শানশান একটু পরে রেডি হয়ে নিবে, আমরা হসপিটাল যাব। তেমন কিছুই হয়নি, শুধু শুধু এত চিন্তিত হওয়ার কিছু হয়নি।
ফিওনা রোদকে নিয়ে বেডে বসে বলে, আগে খেয়েও নাও, তারপর দেখছি কি হয়েছে আর কি হয়নি। ফিওনা সামনে বসে রোদকে স্প্যাগেটি বোল এগিয়ে দেয়। রোদ নিজের হাতে বোল নিয়ে অল্প অল্প করে খাওয়া শুরু করে। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠতে তিনজনে কেমন সজাগ হয়ে যায়। নিক দাঁড়িয়ে ছিল বিদায় ফিওনা রোদকে বলে, আমি দেখছি, তোমরা বসো। নিক চলে যায় দরজা খুলতে। এদিকে ফিওনা আনমনে বলছে, হয়তো নীল ব্রো এসেছে, না হলে এই অসময়ে আসার মতো কেউ নেই। ফিওনার কথায় রোদ কোনো প্রতিক্রিয়া না জানিয়ে জুসের গ্লাসে চুমুক দিতে কানে আসে বাইরে নিকের কথা। ফিওনা রোদ দুজনের দিকে তাকিয়ে আছে, তারপর ঘুরে দরজার দিকে তাকায়। ততক্ষণে নিক গল্প করতে করতে দরজার কাছে চলে এসেছে। নিকের বলা কথা এবার পুরোপুরি স্পষ্ট। সানশাইন, কাল মিউজিক্যাল পার্টি থেকে জ্বর এসেছিল, কিন্তু আমাদের বলেনি। বলো তো, এমন করলে হয়? কথাটা বলতে বলতে নিক রোদের ঘরে প্রবেশ করে। ফিওনা আর রোদ দরজার দিকে তাকিয়ে আছে কে এসেছে দেখার জন্য। নিকের সাথে সাথে ঘরে ঢুকে আকাশ। আকাশকে দেখে দুইজনের দুই রকম প্রতিক্রিয়া। ফিওনার চোখে মুখে আনন্দের ঝিলিক, আর রোদের গালে থাকা খাবার গালি আটকে গেছে। রোদ আগাগোড়া আকাশকে একবার পরখ করে। এতদিন সব সময় ফরমাল লুকে দেখে আসা আকাশকে আজকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে রোদ। ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, এর সাথে হাতেও গ্লাভস পরা। দেখে মনে হচ্ছে কোনো বাইক রেসিং থেকে সোজা চলে এসেছে। আজকে চুলগুলো জেল দিয়ে সেট করা না, যার দরুন ঘাড় ছুঁচে চুলগুলো বেশ অবিন্যস্ত হয়ে কপালে পড়ে আছে। আকাশ ভাইয়া, কতদিন পর আমাদের এখানে এলে? ফিনার কথায় রোদের ভ্রম কাটে। দ্রুত গালে থাকা খাবারটুকু গিলে পানি গ্লাস থেকে পানি খেয়ে নেয়। এদিকে আকাশ এক নজর রোদকে দেখে তারপর ফিনাকে বলে, এই তো ভাবলাম দেখে যাই। খুব ভালো করেছো, তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। ওকে। ফিনো আর নিক দুইজনে রুম থেকে বেরিয়ে যেতে আকাশ দরজা লক করে দেয়। দরজা লক করে ঘুরে তাকাতে দেখতে পায় রোদ এসে পিছনে দাঁড়িয়ে আছে। দরজা দিকে দেখিয়ে প্রশ্ন করে, দরজা আটকালেন কেন? রোদের প্রশ্নের জবাব না দিয়ে আকাশ রোদকে আপাতত মস্তক নজর বোলাতে থাকে। রাতে ঘুমানোর সময় পোকেমন আঁকানো ব্ল্যাক শার্ট আর 3/4 লেগিংস পরে ঘুমিয়েছিল, এখনো সেই ভাবেই আছে, শুধু গলায় একটা স্কার্ফ ঝুলিয়েছে। আকাশ রোদকে দেখে বলে, এমন ড্রেস পরা শুরু করলে কবে থেকে? কথাটা বলতে বলতে আকাশ এগোতে থাকে রোদের দিকে। আকাশকে এগোতে দেখে রোদ পিছিয়ে যেতে থাকে এক পা করে। কাঁপা কাঁপা গলায় বলে, যে যেদিন থেকেই পড়ি আপনার কি? আপনি দরজা আটকালেন কেন? আর এখানে কেন এসেছেন? ফিনা নিক ওদের চেনেন কিভাবে? এক নিঃশ্বাসে সবগুলো প্রশ্ন করে রোদ পেঁচাতে থাকে। আকাশ একটু বাঁকা হাসি দিয়ে বলে, আই নিড প্রাইভেসি। পেঁচাতে পেঁচাতে সাইড টেবিলে যেয়ে ধাক্কা খায় রোদ। টেবিলের উপর থাকা জিনিসপত্রগুলো হুড়মুড়িয়ে পড়ে যায়। রোদ সেদিকে লক্ষ্য করতে যে যখনই অন্যমনস্ক হয়েছে, আকাশ সেই সুযোগে সদ্ব্যবহার করে নিজের শক্তপোক্ত হাতের মাধ্যমে রোদকে বিছানায় ফেলে দিতে রোদ চমকে যায়। পরনের টি শার্ট আর স্কার্ফ এলোমেলো হয়ে যাওয়া সেগুলো ঠিক করছে, তখনই আকাশ রোদের পাশে এসে শুয়ে এক হাতে রোদকে টেনে এনে নিজের বুকের মাঝে নিয়ে নেয়। আকাশের প্রশস্ত বুকের মধ্যে থেকে বন্দি পাখির মতো ছটফট করছে রোদ আর বলছে, ছাড়ুন আমাকে, এত অসভ্য কেন আপনি, ছাড়ুন। আর একটা আওয়াজ হলে বা একটু নড়লে গতকালের কাঁধে চুপ করে দেব। আগুনে পানি ঢালার মতো কাজ হয় এই একটি কথায়। মূর্তি রোদের সব ছটফটানি কথা সব থেমে যায়। একদম ছোট পাখির মতো গুটিছুটি দিয়ে চুপ করে শুয়ে থাকে আকাশের বক্ষ মাঝে। আকাশে এত কাছাকাছি থাকায় আকাশের গায়ের পারফিউম আর শরীরের গন্ধ মিশে এক অদ্ভুত আবেশিত ঘ্রাণের সৃষ্টি করেছে। রোগ চোখ বন্ধ করে সে ঘ্রাণ টেনে নিয়ে চোখ বন্ধ করে মাত্র একটা চুমুতে জ্বর। আকাশের কথায় রোদ চোখ মেলে তাকায়, তখনই আবার শুনতে পায়, এ অবস্থা যাবে নাকি, রেঞ্জ শেষ করে দিব। আকাশের কথা শেষ হতেই এক ঝাটকায় রোদ আকাশে থেকে সরে যায়। আমি যাব না আপনার সাথে। তারপর আবার সেই একই কথা কেন বলছেন? আকাশ এক হাত মাথার নিচে রেখে রোদের দিকে তাকিয়ে বলে, আমি তোমার মতামত জানতে চাইনি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি যাবে ব্যাস। ডাবল মাস্টার বেড সিঙ্গেল ঘুমাতে আমার কষ্ট হয়। আকাশের মুখ থেকে এমন বাক্য শোনার পর রোদের চোখ জোড়া যেন বিস্ময়ে কোটরাগত। হাঁটু মুড়ে বসে রোদ বলে, খাট ছোট করে ফেলুন। ছোট করতাম, কিন্তু তখন হয় তোমাকে আমার উপর শুয়ে থাকা লাগবে, আর না হয় আমাকে তোমার উপর। তুমি কি সেটা চাইছো? চাইলে বলতে পারো, কোনো সমস্যা নেই। আপনি আকাশ চৌধুরী হতে পারেন না, সম্ভবই না। রোদ কথাটা বলে বিছানা থেকে উঠে যেতে হবে, তখনই আকাশ খপ করে রোদের হাত ধরে নেয়, হেঁচকা টানে নিজের উপর এনে ফেলে। আকাশের হাতের মধ্যে থেকে রোদ হাত মোচড়াতে থাকে, কিন্তু আকাশ হাত সেভাবে ধরে রেখে রোদের চোখের দিকে তাকিয়ে আছে অপলক নিষ্প্রভ চাহনিতে। হুট করে যখন রোদের চোখ আকাশের চোখে পড়ে, রোদ কিছুটা থেমে যায়। রোদ দেখতে পায় আকাশে সেই আগুন ঝরা চোখ মুহূর্তেই কতটা কামুকতায় ডুবে গিয়েছে। আকাশ এক হাত দিয়ে রোদের চুলে থাকা ক্লিপ খুলে দিতে দীর্ঘ ক্যাচ ছড়িয়ে যায় রোদের পিঠ জুড়ে। রোদের রেশমের মতো নরম সিল্কি লম্বা চুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ল আকাশের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। রোদকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিয়ে আকাশ রোদের ঘাড়ে মুখ গুজে হাসকি স্বরে বলে, চলো আমার সাথে।
রোদ সেভাবে থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে তো দরকার নিজের দৈহিক চাহিদা মেটাতে, নিন মেটান। আপনার তো হালালের সার্টিফিকেট আছে, আটকালে উল্টো আমার গুনাহ। নিজেকে উন্মুক্ত করে দিলাম, নিজের চাহিদা মিটিয়ে বেরিয়ে যান। রোদের শান্ত ভঙ্গিতে বলা কথাগুলো আকাশের বুকে তীরের ফলার মতো বিঁধে। রোদের দিকে তাকে ধীর কণ্ঠে বলে, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল না, ঠিকই বুঝছি। আকাশের মেজাজ যেন সপ্তমে চড়ে যায়। তবুও চোখ বুজে নিজেকে কন্ট্রোল করে উঠে বসে রোদকে উদ্দেশ্য করে বলে, উল্টাপাল্টা কোনো কথা বলো না রোদ। আমি চাই তোমার সাথে থাকতে সব সময়, সারা জীবন সেই জন্য নিতে এসেছি। আর তুমি আর আমি আপনার আসল উদ্দেশ্য উন্মোচন করে দিলাম, তাই তো মিস্টার চৌধুরী। রোদ, ধমকাবেন না। আপনার মতো উড়ু উড়ু মন নিয়ে সংসার বাঁধা সম্ভব না। নিজের মন ঠিক করুন, কি চান নিজে বুঝতে শিখুন। আকাশ উঠে দাঁড়িয়ে রোদের হাত ধরে বলে, বুঝেছি বলে এসেছি। আর তুমি কতটুকু জানো আমার ব্যাপারে? রোদ আকাশে হাত ঝাড়া দিয়ে সরে দিয়ে বলে, আপনার ব্যাপারে আমি জানতে চাই না, আমার কোনো ইচ্ছা নেই জানার। আপনি চলে যান তো। রোদের কথায় আকাশ মাথা নিচু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর দরজার দিকে পা বাড়ায় বেরিয়ে যেতে। দরজার লক খুলে আবার ঘুরে তাকিয়ে রোদকে বলে, আমি নিজে ইচ্ছা এসেছিলাম, কিন্তু তোমার কথায় অপমানে চলে যাচ্ছি। আই সোয়ার, নেক্সট বার তুমি ছুটে আসবে আমার কাছে। বৃষ্টি স্নাত সকাল, পিচ ঢালা রাস্তাটা বৃষ্টির পানিতে ভিজে চিকচিক করছে। রাস্তার দুই ধারের ম্যাপল গাছের সারি, কিছু সময় পর পর বয়ে যাওয়া মৃদুমন্দ বাতাসের তোরে পাতায় জমে থাকা বৃষ্টির পানি টুপটাপ করে ঝরে পড়ছে। বৃষ্টির পর বাতাসে ভেসে আসে এক শীতল স্নিগ্ধতার স্পর্শ। আকাশে এখনো কালো মেঘের আনাগোনা স্পষ্ট। পিচঢালা রাস্তায় ছড়ে আছে লাল হলুদ রঙের ম্যাপেল লিফ। বৃষ্টির ধোয়া জলে ভিজে প্রতিটি পাতা আরো গাঢ়, আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তাদের উপর ধমকে থাকা ফোঁটাগুলো ক্ষীণ আলোয় কাচের দানার মতো ঝিলমিল করছে। প্রকৃতির অপার সৌন্দর্যের সবচেয়ে স্নিগ্ধ, সবচেয়ে নির্মল রূপ যেন ধরা দেয় বৃষ্টির পরই। চারপাশ ধুয়ে মুছে হয়ে ওঠে সতেজ, সজীব আর এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। এই বৃষ্টি স্নাত ভেজা সকালে তিনজন এগিয়ে চলেছে ভেজা রাস্তা দিয়ে। একই পদচারণে দারুণ এক ছন্দের সৃষ্টি হয়েছে। এমন নির্মল শান্ত একটা সকালে সাইকেল না চালে হেঁটে যাওয়াটা সবচেয়ে বেশি উপভোগ্য বলে রোদের কাছে মনে হয়। তাই তো ফিওনা বা নিককে আজকে সাইকেল আনতে দেয়নি। তিনজনে একসাথে হেঁটে চলেছে বাসটির দিকে। রোদের সুদীর্ঘ কেশরাজি আজ সম্পূর্ণ উন্মুক্ত। একটু উঁচু ধরনের স্নিকার্স পরায় চুলগুলো মাটি স্পর্শ করছে না। বাতাসে তালে উঠছে চুলগুলো। রোদে দেখা দেখি ফিওনা নিজে মাঝারি লম্বা চুলগুলো ছেড়ে রেখেছে। তিনজনে যখন চুপচাপ এগিয়ে যাচ্ছিল বাসটির দিকে, সে সময়ে ওদের সামনে এসে থামে একটা বাইসাইকেল। সাইকেলে থাকা মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না রোদের। অর্পিকে দেখে রোদ হেসে বলে, অর্পি, তোমাকে কতবার কল দিয়েছি, ফোন ধরোনি কেন? অর্পি সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে বলে, ফোন সাইলেন্ট ছিল, তোমাকে দূর থেকে দেখে চিনেছি, তাই তো এসে দাঁড়ালাম। অর্পি এবার নিক ও ফিওনার দিকে তাকে জিজ্ঞাসা করে, তোমার ফ্রেন্ড নাকি? ফ্রেন্ড? আপনজন সব বলতে পারো। ওরা হলো নিক ফিওনা, আমি ওদের সাথেই থাকি। রোদের সম্বোধনে নিক ও ফিওনা দুজনে সম্মোহিত দৃষ্টিতে তাকায়। কত সহজে মেয়েটা তাদেরকে নিজে সব বলে নিল। এত সহজে কেউ কাকে আপন ভাবে না। রোদ এবার নিক ও ফিওনার সাথে পরিচয় করে দেয়। ও হলো অর্পিতা, আমরা একই ফ্যাকাল্টিতে। নিক ফিওনা দুজনে অর্পিতার সাথে হাত মেলায়। নিক অর্পিতাকে জিজ্ঞেস করে, তুমিও বাংলাদেশি? অর্পিতা মিষ্টি হাসি দিয়ে বলল, না, ইন্ডিয়ান। অর্পিতা ব্যানার্জি, ফ্রম কলকাতা। আই সি, এই জন্যই এত মিল। অর্পিতা নিককে সৌজন্যমূলক হাসি দিয়ে রোদের দিকে তাকায় আর বলে, চলো একসাথে যাওয়া যাক। চলো। চারজনে মিলে গল্প খুনসুটি করতে করতে এগিয়ে যায়। এই সময় সুইজারল্যান্ডের আরামদায়ক আবহাওয়া বিরাজমান। ভারী কিছু প্রয়োজন তেমন একটা নেই। ডে লাইট বেশি সময় পাওয়া যায়, তাই যে কোনো কাজ বা ঘোরাঘুরির ক্ষেত্রে একটা লম্বা সময় থাকে। পাশেটি গেটে এসে নিক আর ফিওনা বিদায় নেয়, নিজে ফ্যাকাল্টিতে চলে যায়। এদিকে অর্পিতা আর রোদ একসাথে এগিয়ে যায়। আজকে আকাশে ক্লাস নেই বিধায় মনে মনে নিশ্চিন্ত ও প্রফুল্ল বোধ করছে। অর্পিতার সাথে বেশ খুশি মনে এগিয়ে যায় ক্লাসরুমের দিকে। অর্পিতা আর রোদ পাশাপাশি বসে। কতদিনের মধ্যেই অর্পিতা গল্পের ঝুড়ি খুলে বসেছে। জানো রোদ, কতদিন তুমি চলে যাওয়ার পর আমার একটু মনে বসেনি। একা একা ভালো লাগে বলো? অর্পিতার কথায় রোদ একটু হেসে বলে, ঠিক বলেছ, একা একা মোটেও ভালো লাগে না। আচ্ছা তুমি আজকে গল্প বল, তোমাদের কলকাতার গল্প। রোদের কথা অর্পিতা যেন দ্বিগুণ উৎসাহ ঘিরে পেল। রোদের দিকে তাকে অর্পিতা বলে, কলকাতা নিয়ে কি বলবো, শুরু করলে তো শেষ হবে না। অনুভব রায়ের গানটা শুনোনি? রোদ দুই দিকে মাথা নেড়ে বুঝায়, না। তখন অর্পিতা ধীর সুর তুলে বলে, কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কিনা, যাবে আমার সাথে? অর্পিতার গান শুনে রোদ বেশ অবাক হয়। অর্পিতা হাত ধরে জিজ্ঞাসা করে, ভারী মিষ্টি গলা, গান শিখেছো নাকি? আমার মা খুব ভালো গান করেন। আমাদের বাড়িতে হারমোনিয়াম, তবলা, সেতার আছে। তাহলে তো খুব ভালো, একদিন গান শোনাবে ভালোভাবে, ঠিক আছে? অর্পিতা হেসে উঠে মাথা দোলায়। মেয়েটা হাসিটা খুব মিষ্টি।
হাসলে বাম পাশের গজ দাঁত বেরিয়ে এসে যেন আরো সুন্দর করে তুলছে। রোদ এক পলক এক দৃষ্টিতে তাকে দেখে অর্পিকে। 1 মিনিটের জন্য মেয়েটা স্থির নয়, সবসময় নড়াচড়া করেই যাচ্ছে। অর্পি এবার নতুন বিষয় কথা শুরু করবে, ঠিক তখনই ক্লাসে স্যার প্রবেশ করে। সেখানে কথার ইতি টানে, মনোযোগী হয় ক্লাসে। আজকে সবগুলো ক্লাস শেষ করে তবেই একবারে রোদ আর অর্পিতা বেরিয়েছে। ক্লাস শেষ হতে ফিউনাকে মেসেজ দিয়েছিল, তাতেই জানতে পারে ফিউনার এখনো একটা ক্লাস বাকি। এদিকে অর্পি অনর্গল কথা বলছে। এখন তার কথা বলার টপিক একটু আগে ক্লাস নেওয়া মাথায় অন্ধ্রচন্দ্র থাকা প্রফেসরকে নিয়ে। এমন টিচার আসলে কি ক্লাসে মন বসে? তুমি বলো রোদ, ওইটা কি? হ্যাঁ, আমার দাদুর বয়সী। না, না, তার থেকে বেশি। সব থেকে ভালো এসি স্যার এর মতো হলে, অমন গুড লুকিং হ্যান্ডসাম স্যার হলে তো ক্লাসে মন বসবে। কি বলো? রোদ প্রসঙ্গ বদলাতে অর্পিতাকে প্রশ্ন করে, তোমার দাদু বেঁচে আছে? হ্যাঁ, দাদু, ঠাম্মা, দিদা, দিদুন সবাই আছে। তাহলে তো 91 পরিবার, রাইট হোম একদম। আমার তো এই জন্য এখানে একটু ভালো লাগে না। দুজনে গল্প করতে করতে এগিয়ে যায় ক্যাফেটেরিয়ার দিকে। ভিতরে ঢুকতে দেখা যায় এক একজন এক এক রকম কাজে ব্যস্ত। কেউ বন্ধুদের সাথে আড্ডায়, ছবি তুলতে, আবার কেউ কানে এয়ারপডস গুঁজে ল্যাপটপে কোনো কাজ করতে। যার যার মতো কাউন্টারে যেয়ে খাবার এনে বসছে, টেবিল দখল করে। অভিতা আর রোদ এগিয়ে যায় কাউন্টারে। মেনু কার্ড দেখে অর্ডার করে 2টা স্প্যানিশ ল্যাটে, নাচোস আর ব্রাউনিস। শুধুমাত্র কফিটা রোদের অর্ডার ছিল, কিন্তু বাকি 2টা অর্পিতার। খাবার নিয়ে টেবিলে এসে বসে অর্পিতা আর রোদ। রোদের দিকে নাচোস আর ব্রাউনি এগিয়ে দিয়ে বলে, খাও, আমি কিন্তু একা খেতে পারি না, আমার সাথে অবশ্যই খাওয়া লাগবে। অর্পিতার সাথে কথায় পেরে উঠবে না বলে রোদ চুপচাপ অল্প করে খাবার নিয়ে মুখে দেয়। অর্পি প্রথমে ব্রাউনি মুখে দিয়ে রোদকে বলে, আমার মিষ্টি জাতীয় জিনিস আগে খাই, তারপর ঝাল ঝাল নোনতা খাবার। কফিতে চুমুক দিয়ে রোদ বলে, আমি ঝাল ঝাল জিনিস খেতে বেশি পছন্দ করি। রোদ জানো, আগামীকাল একটা বাইক রেস আছে। জোরকে সব থেকে সেরা সেরা রেসার এতে অংশগ্রহণ করবে। তুমি আর আমি সেই রেসিং দেখতে যাব। টিস্যু দিয়ে ঠোঁটের চারপাশ মুছতে মুছতে রোদ বলে, এই বৃষ্টির মধ্যে রেস, এটা তো রিস্কি। অর্পিতা তাৎক্ষণিক রোদকে সূর্য দিয়ে বলে, অ্যাডভেঞ্চার। জানো তো, জোরকে বেস্ট মোটো জাইরোনিক্স এর সাথে বাকি সব কোম্পানি বাজি ধরে। জাইরোনিক্স তাদের নিউলি লঞ্চ রেসিং বাইক নিয়ে রেস করে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো? অর্পিতার কথায় রোদ ভ্রু উঁচু করে। অর্পিতা তখন বলে, সং জাইরোনিক্স এর সিইও এই রেসে অংশ নেয়। অর্পিতার কথায় তেমন ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবে বলল, আচ্ছা যাব। কালকে তো মাত্র 2টা ক্লাস। রোদের সম্মতিতে অর্পিতার চোখে মুখে খুশি ঝিলিক দিয়ে ওঠে। দ্রুত খাওয়া শেষ করে বের হয় ক্যাফে থেকে। অর্পিতা নিজের সাইকেল নিয়ে বের হতে হতে ফিউনা নিক এসে হাজির হয়। ফিউনা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। দেখে রোদ নিকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। নিক মুখে কিছু না বলে ইশারায় বোঝাতে চায়, কিন্তু রোদ নিকের ইশারা আগামাথা না বুঝে ফিউনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে ফিউনা? এভাবে গাল ফুলিয়ে মুখ গোমড়া করছে কেন? ফিনা একইভাবে দাঁড়িয়ে থেকে বলে, ওই বাদরটাকে জিজ্ঞাসা করো। ফিনা সম্মতি দিতে রোদ নিককে জিজ্ঞাসা করে, কি হয়েছে এবার বলো। নিকের কাঁধে থাকা ব্যাগটা রোদের হাতে দিয়ে পরনে হুডি খুলতে খুলতে নিক বলে, ফিনা ক্যান্ডেল লাইট ডিনারে যেতে চায়, কিন্তু আমি বলেছি এমন ওয়েদারে ব্ল্যাঙ্কেট মুড়ে দিয়ে নেটফ্লিক্স আর পপকর্ন বেস্ট কম্বিনেশন। তাতেই ম্যাডাম রাগ করেছেন। নিকের প্রস্তাব অপছন্দ হওয়াতে ফিউনার মুখ ভার। রোদ হাতে থাকা নিকের ব্যাগটা ওকে ফেরত দিয়ে ফিউনার কাঁধে হাত রেখে বলে, এতটুকুতে রাগ করলে হয়? এমন বৃষ্টিতে বাইরে বের হলে একটু অসুবিধা হবে। আর ক্যান্ডেল লাইট ডিনারের থেকে আজকে রং নিকের প্রস্তাব গ্রহণ করো। আর নেক্সট উইকেন্ড তোমার ইচ্ছা পূরণ করবে নিক। কি নিক, তাই তো? রোদের ইশারা বুঝে নিক দ্রুত মাথা নেড়ে বলে, হ্যাঁ অবশ্যই। ততদিন একটা ড্রেস অর্ডার করে নিও। ঠিক আছে শোনো। ফিনের মন বুঝি নরম হলো এই কথায়। খেতে সময় চুপ থেকে বলল, সানশাইন তুমি বললে বলে রাজি হলাম, না হলে কখনোই রাজি হতাম না। ওদের কথার মাঝে অর্পিতা এসে হাজির হয়। আবার চারজন এগিয়ে যায় বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। রোদ এক নজর মাথার উপর মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকায়। ধূসর বর্ণের মেঘ বাতাসের সাথে ভেসে যাচ্ছে। সেই ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে রোদের সমস্ত কায়া। আবেশে চোখ বুজে লম্বা শ্বাস টেনে নেয় নিজের মধ্যে। তারপর এগিয়ে চলে। সন্ধ্যা থেকে ধরনী জুড়ে নেমে এসেছে তীব্র বারিধারা। সেই সাথে ক্ষণে ক্ষণে বজ্রচিলিক সম্পূর্ণ পরিবেশটা মোহময় করে তুলেছে। গ্লাসের দেওয়াল বেয়ে অজরে গড়িয়ে পড়ছে নির্মল বাড়ি। সানপ্রুফ গ্লাস দিয়ে ঘেরা দেওয়াল। বাইরে বৃষ্টির ঝমঝমা আওয়াজ সে গ্লাস ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারছে না, কিন্তু বিদ্যুতের ঝলকানি ঠিকই দেখা যায় স্পষ্ট। নিক ফিওনা নিজেদের ঘরে পপকর্ন, চিপস সহ আরও কিছু স্ন্যাক নিয়ে ঢুকেছে। রোদকে বলেছিল তাদের সাথে সিরিজ দেখতে, কিন্তু রোদের মনে হয়েছে তা নিতান্তই অভদ্রতা হবে। দুজন কপত কপতে একান্তে নিজেদের মধ্যে সময় কাটাবে। তারই মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত থেকে সুন্দর মুহূর্তগুলো মিইয়ে দেওয়াটা কোনোভাবে রোদের কাম্য নয়। দুজনকে নিজেদের মতো ছেড়ে দিয়ে রোদ এসে দাঁড়িয়েছে নিজের ঘরে। টেরেসের সামনে দেওয়া সম্পূর্ণ কাচের।
বৃষ্টি তোর এতটাই যে সম্পূর্ণ টেরেসে পানি জমেছে। রোদের খুব মন চাইছে এই মুহূর্তে যে বৃষ্টি ছুঁয়ে দেখতে, সম্পূর্ণ সত্তা ভিজিয়ে তুলতে। শরীর খারাপ করা ভয়ে রোদ আর সেদিকে পা বাড়ায় না। তবুও কিছু সময় হাঁটাহাঁটি করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে রোদ গ্লাস সাইড করে খুলে ফেলে। মুহূর্তেই বাতাসের সাথে পানির ঝাপটা এসে ভিজে দেয় রোদের তনু। তীব্র বাতাস, সেই সাথে হিমশীত জল যেন কাঁপুনি ধরে দেয় প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। তবুও রোদ টেরেসে জমা জলে পা রেখে বসে। রোদের সম্পূর্ণ মুখে বিন্দু বিন্দু জল পড়ছে, আবার তা গড়িয়ে পড়ছে। ঠান্ডায় তীর করে কেঁপে ওঠে রোদের অধর জোড়া। চোখ বুজে সে বলে ওঠে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। জানাই নিচে মিস্টার চৌধুরী, আমি ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। আপনার এমন রূপ বদল আমার জন্য ভয়ের। আমার এই ছোট জীবনে আপনার আগমন ছিল এক অশনি সংকেতের মতো। নিঃশব্দে এসে সব হিসাব পাল্টে দিয়েছেন আপনি। যে মানুষটাকে আমি প্রথম দিন থেকে ঝড় অন্ধকারের বিপদের প্রতীক ভেবেছি, তার চোখে আজ এই অচেনা কোমলতা দেখে আমার বুকের ভেতরটা আরো বেশি কেঁপে উঠছে। কারণ ঝড়ের আগে প্রকৃতি যেমন অস্বাভাবিক শান্ত হয়ে যায়, আপনার এই বদলে যাওয়া রূপটাও ঠিক তেমন ভয়ঙ্কর শান্ত। আমি ভয় পাই মিস্টার চৌধুরী, ভীষণ ভয় পাই। এই মায়ের আড়ালে আবার কোনো গভীর অন্ধকার আমাকে গ্রাস করার অপেক্ষায় নেই তো? এই ভয়ে আমাকে প্রতিনিয়ত ভিতরে ভিতরে নীরবে দগ্ধ করে চলেছে। কিছুটা থেমে রোদ আবার নিজের মতো বলে, একটা মেয়ের জীবনে বাবার পর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার স্বামী, যার ডাকে নির্দ্বিধায় ছুটে যাওয়ার কথা, যার বুকে মাথা রাখলে সব ভয় থেমে যাওয়ার কথা। অথচ দেখুন, আজ সেই মানুষটার ডাকে সাড়া দেওয়ার সাহসও আমি খুঁজে পাচ্ছি না। এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে বলুন? হয় না? সত্যিই হয় না। মন প্রাণ, আমার সমগ্র সত্তা জুড়ে যাকে এত নিঃশব্দে, এত গভীর করে স্থান দিয়েছি, তাকে নিজের কথায় আঘাত করার এই অসহ্য বেদনা আমাকে ভেতর থেকে প্রতিক্ষণ দগ্ধ করে চলেছে। প্রতিটি নিঃশ্বাসে যেন অপরাধবোধের আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনে আমার সমস্ত অনুভূতি ধীরে ধীরে ভস্ম হয়ে যাচ্ছে। এই পোড়ার গভীরতা আপনি হয়তো কখনো বুঝবেন না, জানবেনও না। কারণ এই দহন কেবল আমি একাই বয়ে বেড়াচ্ছি। আলো আধারে রোদের নীরব স্বীকারোক্তি শুনল চারপাশে থাকা জ্বর বস্তু। বৃষ্টি ও বাতাসের শব্দে মিলিয়ে গেল সেই স্বীকারোক্তি। রোদে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী অর্পি এসে দাঁড়িয়েছে বিলাসবহুল বিল্ডিং এর সামনে। সেইখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রোদকে ফোন করে জানায় সে এসেছে। রোদ অর্পিকে দাঁড়াতে বলে। রোদের কথা মতো গেটের সামনে দাঁড়িয়ে আছে অর্পি। আজকে সে বেবি পিঙ্ক কালারের কুর্তা আর জিন্স পরেছে। সাথে আছে ছোট ব্যাগ, যা ডান কাঁধ ঘুরিয়ে বাম হাতের কাছে এসে পড়েছে। কিন্তু সময়ের মধ্যে দেখা গেল রোদ নেমে এসেছে। রোদকে দেখে কিছুক্ষণ অর্পিতা নিজে থেমে গেল। সম্পূর্ণ শুভ্র রঙে নিজেকে আবৃত করেছে রোদ, তাতে যেন তাকে স্নিগ্ধতা দেবে মনে হলো। রোদ এগিয়ে এসে দাঁড়াতে অর্পিতার ঠোঁটে খেলেছে চিরচেনা সেই হাসি। তোমাকে খুব সুন্দর লাগছে রোদ, দেখে মনে হচ্ছে সদ্য ফোটা সাদা পদ্ম। রোদ অর্পিতার গাল টেনে বলে, আর তোমাকে লাগছে সদ্য ফোটা গোলাপি পদ্ম। এই পর্যায়ে দুইজনে একসাথে হেসে ওঠে। অর্পি তখন রোদের সামনে দুটো টিকিট ধরে বলে, এই নাও, এগুলো তোমার ব্যাগে রাখো। অর্পিতার হাত থেকে টিকিট দুটো নিয়ে রোদ তার কাঁধে থাকা টোট ব্যাগে রেখে দেয়। অর্পিতা সাইকেলে চেপে বসে, রোদকে ইশারা করে সাইকেল পিছনে বসতে। রোদ নিজেও আর দেরি না করে উঠে বসে অর্পিতার সাইকেলের পিছনে। অর্পিতা আর রোদ এসে পৌঁছায় রেসের জায়গায়। পাহাড়ে উঁচু নিচু ঢাল, সেই সাথে মারাত্মক বাঘ দেখে রোদ কিছুটা ভীত হয়। তার উপর ঘন ঘন বৃষ্টি যেন সম্পূর্ণ রেসিং রোডকে আরো বেশি বিপজ্জনক করে তুলেছে। অর্পিতা সাইকেল রেখে এসে রোদকে নিয়ে এগিয়ে যায়। একটু ফাঁকা জায়গায় যেয়ে জায়গা করে দাঁড়ায় দুইজনে। রোদ চারপাশটা একবার নজর বুলিয়ে নেয়। সকলের হাতে ব্যানার ফেস্টুন, বেশিরভাগের হাতে লেখা একটা নাম, একটাই লোগো, জেট প্রকৃতির লোগো। ব্যানারে বড় বড় করে লেখা জাইরোনিক্স। কিছু ব্যানারে আবার দেখা যাচ্ছে মাস্ক পরিহিত এক পুরুষের ছবি, যেন সেই ছবি সবকিছুর রহস্য, সব উত্তেজনার কেন্দ্রবিন্দু। রোদের কাছে অবয়ব কেমন চেনা চেনা ঠেকলো, কিন্তু সেই সব চিন্তা ঝেড়ে অর্পিতার ডাকে মনোনিবেশ করলো। মুহূর্তের মধ্যে রোদের দৃষ্টি গোচর হলো তীব্র বেগে ছুটে আসা বাইকগুলো। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। তখনই চারপাশ উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল। সকলের মুখে প্রতিধ্বনিত হচ্ছে একটা নাম, মিস্টার জ্যাট। অর্পিতা তখন রোদকে বলে, অস্থির। রোদের সেদিকে হেলদোল নেই। সে তাকিয়ে আছে কখন বাইকগুলো এসে থামবে। কয়েক সেকেন্ডের মধ্যে শেষ রাউন্ড সম্পন্ন হয়। রোদের নিগুড় দৃষ্টি নিবদ্ধ চ্যাম্পিয়ন হওয়া ব্ল্যাক লেদার জ্যাকেট পরা পুরুষের দিকে। শারীরিক গঠন খুবই চেনা ঠেকছে। রোদ যখন সেদিকে তাকিয়ে আছে তখনই মাথা থাকা হেলমেট খুলে ফেলে, কিন্তু সম্পূর্ণ মুখমণ্ডল ও গ্রীবা দেশ কালো রঙের মাস্ক দিয়ে আবৃত। হঠাৎই সকলের দৃষ্টি ঘুরে যায় পিছন থেকে আসা রেসিং কারের দিকে। কয়েক মুহূর্তের মধ্যে বাইকে বসে থাকা বিজয়ী ঘাট ঘুরে থাকা পিছনের দিকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়িটা সজোরে এসে ধাক্কা দেয় মিস্টার জ্যাডের বাইক।
ধাক্কার জোর এতটাই তীব্র ছিল যে বাইক থেকে ছিটকে কয়েক মিটার সামনে যেয়ে পড়ে কিছুক্ষণ আগের বিজয়ী। মাথা হেলমেট না থাকায় পিচঢালা রাস্তায় মাথা বাড়ি খায়। মূর্তি কালো পিচঢালা রাস্তা রক্তে লাল হয়ে ওঠে। স্পেকটেটর, বসে থাকা অডিয়েন্স মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া ঘটনা আকস্মিক বিম্বল। রোদ যেন নিজের জায়গায় জমে গিয়েছে পরিকল্পিত এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে। আঘাত করা গাড়িটা যতটা দ্রুত এসেছিল ঠিক তার থেকেও দ্রুত বেরিয়ে যায় নিজের স্বার্থ সিদ্ধি করে। রক্তের স্রোত বইছে সমস্ত রাস্তা ধরে। লোকটার মধ্যে তখনও চেতনা আছে। আঙুলগুলো নড়ে উঠল মাত্র। রোদ সেদিকে তাকিয়ে থেকে নিজের বুকে তীব্র ব্যথা অনুভব করল। রোদের মন জানান দিচ্ছে সামনে থাকা অজানা অশনি সংকেত। অর্পিতা রোদকে দেখে যাচ্ছে বারে বারে, কিন্তু রোদ সেদিকে পরোয়া না করে বলে, অর্পি ওটা কে? অর্পি ওটা, ওইটা কে? তুমি চেনো? অর্পি রোদের আচরণে বেশ অবাক হয়। মিস্টার জ্যাড, সিইও অফ জাইরোনিক্স মোটো। কেন রোদ? রোদ অপ্রস্তুত মতো বলল, আমাকে যেতে হবে। ওই লোকটা কে? অর্পি জানতে হবে, আমাকে জানতে হবে। রোদ ছুটে যায় অ্যাম্বুলেন্সের দিকে। ততক্ষণে অ্যাম্বুলেন্স ছুটে চলেছে লাল নীল বাতি জ্বালিয়ে। সাইরেনের তীব্র শব্দ চিরে লাল নীল আলো মাখানো অ্যাম্বুলেন্সটা বৃষ্টি ভেজা জরিকের রাস্তা কাঁপিয়ে ছুটে চলেছে। বাইরে ঝরে পড়া অবিরাম বৃষ্টির ফোঁটাগুলো কাছে আসছে, পরে মুহূর্তেই গড়িয়ে যাচ্ছে নিচে। জুরিক সেন্ট্রাল হসপিটালের সামনে এসে থামে অ্যাম্বুলেন্স। দ্রুত স্ট্রেচারে করে নামানো হয় কিছুক্ষণ আগে আহত ব্যক্তিকে। অ্যাম্বুলেন্সের পিছু পিছু এসে থামে ব্ল্যাক অডি। অনিক এবং আর একজন অফিস স্টাফ দ্রুত নেমে আসে। ইমার্জেন্সিতে নার্স এবং ডাক্তার দ্রুত রোগীর জন্য যথাযথ ব্যবস্থা নিতে শুরু করে। এরই মধ্যে অনিক এসে ডক্টর স্মিথের কাছে এসে জানিয়েছে সর্বোচ্চ সব রকম ব্যবস্থা নিতে, রোগীকে বাঁচাতে। ডক্টর স্মিথ অনিকের কাঁধে হাত রেখে বলে, ইউ উইল ট্রাই আওয়ার বেস্ট, প্রে ফর হিম। ডক্টর স্মিথ চলে যেতে অনেক দ্রুত ফোন বের করে জামশেদ ভাইকে ফোন কানে ধরে বাইকে করিডোরে আসতে নজরে পড়ে। ক্যাব থেকে দ্রুত নেমে ছুটে আসে একটা মেয়ে, না একজন নয়, দুইজন। প্রথমে বুঝতে না পারল অনেকের কাছাকাছি আসতে রোদকে চিনে ফেলে। কানে ফোন ধরে রেখে নিজের সচেতন দৃষ্টি রোদের দিকে। রোদ ছুটে এগিয়ে যেও আবার পিছিয়ে এসে অনেককে দেখে প্রশ্ন করে, আপনাকে দেখে বাঙালি মনে হচ্ছে। আর ইউ? রোদের কথা শেষ হওয়ার দরকার পড়ে না। অনেক তার আগে বলে, আপনি কেন এসেছেন মিসেস চৌধুরী? অনেকে প্রশ্নে রোদ থমকে যায়। পর মুহূর্তে প্রশ্ন করে, আপনি আপনি আকাশকে, মানে মিস্টার আকাশ চৌধুরীকে চিনেন? আমি স্যার এর পিএস। অনেকের পরিচয় জানতে পেরে রোদ কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত পা কাঁপছে। কণ্ঠ সেই কম্পন স্পষ্ট। কম্পিত গলায় জিজ্ঞেস করে, একটু আগে অ্যাক্সিডেন্ট হলো ওইটা? আবারও রোদের কথা শেষ হওয়ার আগেই উত্তর আসলো, ঠিক ধরেছেন, স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকের কথা শুনে রোদ 2 কদম পিছিয়ে যায়। অর্পিতা এসে রোদকে দ্রুত ধরে নেয় নিজের বাহুতে। রোদের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। কান্নারত অবস্থায় অনিককে প্রশ্ন করে, মিস্টার চৌধুরী কোথায়? অনেক রোবটের মতো উত্তর দেয়, ইমার্জেন্সিতে। কেমন? মানে কি? রোদের গলায় কথা জড়িয়ে আসছে। কি জিজ্ঞেস করবে? আকাশ বেঁচে আছে কিনা, নাকি আঘাত কতটুকু? কোনো প্রশ্ন করার মতো জোর রোদ যেন পাচ্ছে না। রোদের সমাচীন অবস্থা দেখে অনিক বলে, অবস্থা ভালো না, প্রে করুন। রোদকে কথাটা বলে অনিক 2 পা এগিয়ে যেতে রোদ পিছু ডাকে, দেখা যাবে। অনিক সেখানে দাঁড়িয়ে যায়, রোদের দিকে না তাকিয়ে বলে, না। তারপর কানে ফোন তুলে নিজের মতো কথা বলতে বলতে এগিয়ে এগিয়ে যায়। রোদ অর্পিতাকে জড়িয়ে ধরে অজরে কান্না ভেঙে পড়ে। কান্না করতে করতে বলে, অর্পি কি হয়ে গেলে এটা? ওনার কিছু হয়ে গেলে কি হবে? আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অর্পি। অর্পিতা বোধগম্য হয় না রোদের এত ভেঙে পড়ার কারণ, কিন্তু এতটুকু বুঝতে পারে মিস্টার জ্যাড আকাশ চৌধুরী এসি স্যার একই সাথে যুক্ত, অথবা 3 নামে পরিচিত ব্যক্তি একই। অর্পি সে চিন্তা ঝেড়ে রোদের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, কিছু হবে না। রোদ নিজেকে শান্ত কর, ঈশ্বর সব ঠিক করে দেবে, তুমি প্রে করো। অর্পিতার কাঁধ থেকে মুখ তুলে সোজা হয়ে দাঁড়ায় রোদ। মূর্তি চোখ মুখ ফুলে রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘন ঘন হেসকে উঠছে রোদের মুখের সামনে, কপালে চুল লেপ্টে আছে। অর্পিতা সযত্নে রোদের চোখ মুখ মুছে চুল সরে দিয়ে বলে, এত ভেঙে পড়লে হয়, কান্না করো না, চলো খোঁজ নিয়ে দেখো। সান্ত্বনা যেন শুধুই শব্দ মাত্র। রোদের কান্নার তোর বেড়ে যায়। অর্পিতা রোদকে ধরে এগিয়ে যায় সামনে। রোদকে চেয়ারে বসিয়ে এগিয়ে যায় একজন নার্সের কাছে। কিছু কথা বলে আবার ফিরে আসে। অর্পিতা ফিরে আসে, রোদ অর্পিতা হাত ধরে ছলছল চোখে চেয়ে রয়। অর্পিতা ঢোক গিলে রোদকে বলে, রোদ পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, মেজর ইনজুরি। অর্পিতার কথায় রোদ চোখ বন্ধ করে নেয়। অর্পিতার হাত নিজের মাথা ঠেকিয়ে দেয়, যেন অবলম্বন ছাড়া এক্ষুনি মেঝেতে পড়ে যাবে। রোদের মাথায় হাত থেকে অর্পিতা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রোদ শান্ত হও, আমার আব্বু এভাবে মারা গিয়েছিল, ওনার কিছু হবে না তো? ক্ষীণ কণ্ঠে কথাটা বলে আবার কান্না ভেঙে পড়ে রোদ। রোদ নিজের মস্তিষ্কে গোলকধাঁধে হারিয়ে বারবার বিচরণ করতে থাকে। অযাচিত অশুভ সব ভাবনা যেন একের পর এক ঝড়ের মতো এসে তার চিন্তার আকাশ ঢেকে দিচ্ছে। যতই সে নিজেকে সামলে নিতে চায়,
ততই মনের অন্ধকার কোণে জমে থাকা আশঙ্কাগুলো আরো স্পষ্ট হয়ে উঠছে। সেই সব ভাবনা ভিড়ের মাঝে বারবার ভেসে উঠছে আকাশের মুখচ্ছবি, সেই গভীর চোখজোড়া, নীরব অথচ তীব্র দৃষ্টি, আর শেষবার বলা কথাগুলো, শব্দগুলো যেন এখনো কানের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটা অক্ষর এসে তার বুকের ভেতর অদৃশ্য কাঁটার মতো বিঁধছে। মনে পড়তেই নিজের উপর এক অদম্য রাগ জন্ম নিচ্ছে রোদের। কেন সে সেদিন ওইভাবে কথা বলেছিল? কেন নিজের ভয়, অভিমান আর দ্বিধার ভারে আকাশকে আঘাত করেছিল? এই প্রশ্নগুলো যেন বারবার ফিরে এসে তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। নিজের বলা প্রতিটি কঠিন বাক্য এখন তার কাছে বিষের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে সেই শব্দগুলো আঘাত আকাশের চেয়ে বেশি বিদ্ধ করছে তাকে। অপরাধবোধের তীব্র দহন তার সমগ্র সত্তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, আর সেই দহনে সে নিজেকে সবচেয়ে বেশি দোষী, সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে। রোদ, পরিচিত গম্ভীর সুরুষ কণ্ঠে। রোদের সমগ্র দুর্ভাবনা থেমে যায়। মুহূর্তে দুজনের দৃষ্টি ঘুরে যায়। তাদের দৃষ্টি থেমে আছে সামনে দাঁড়িয়ে থাকা তিনজনের উপর। অর্পিতা তিনজনকে দেখছে, কিন্তু রোদ শুধুমাত্র মাঝে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক টেন্স কোট পরিহিত আকাশের দিকে। রোদের চোখ জুড়ে বিস্ময়, আর আকাশের চোখের ভাষা বোধগম্য হলো না রোদের। অপলক দৃষ্টি, চোখে কানিজ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। কয়েক মুহূর্তে স্থির দৃষ্টি, অতঃপর সহসায় ঘটনা এক বিস্ময়কর, আশ্চর্যজনক ঘটনা। চারপাশে কে আছে, কি হচ্ছে তা দেখছে। সেদিকে তোয়াক্কা না করে রোদ ছুটে এসে আকাশে গলা জড়িয়ে ধরে। আকস্মিক ধাক্কায় কয়েক পা পিছিয়ে যায় আকাশ, কিন্তু সামলে নেয় নিজেকে এবং নিজের সাথে মিশে থাকা রোদকে। রোদের থেকে বেশ লম্বা হয়, রোদের পা শূন্য বেশি আছে। ভারসাম্য রক্ষায় আকাশের বাহুতে জড়িয়ে ধরে রোদের কোমর। চারপাশে সকলে বিস্মিত হয়ে দেখছে একজোড়া অমিলের মেলবন্ধন। জামশেদ ভাইয়ের চোয়াল ঝুলে মুখটা বেশ হা হয়ে পড়েছে। এদিকে অনেক মুখ টিপে নিজের হাসি দামিয়ে রাখার চেষ্টায় মগ্ন। আরেকজন দূর থেকে দাঁড়িয়ে দেখছে স্বয়ং এসি স্যারকে, যার গলায় মুক্তের মালার মতো ঝুলে আছে রোদ। রোদ আকাশে গলা ছেড়ে মাটিতে পা রাখে, দুই হাত আকাশে গালে গলায় হাত থেকে দেখতে থাকে আকাশ ঠিক আছে কিনা। অতঃপর কান্না ঝরে আসা গলায় বলে, আপনার আপনার কিছু কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন? রোদের বিচলিত কণ্ঠ, কম্পিত হাত, চিন্তিত মুখশ্রী দেখে আকাশে ঠোঁটের কোনো সামান্য প্রসারিত হয়। রোদের দুই গালে নিজের দুই হাত থেকে আকাশ বলে, আমি সম্পূর্ণ ঠিক আছি পাখি। তোমার এই অবস্থা কেন? রোদ আকাশে দুই হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। ওই ছেলেটা বলল আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আর কি পাখি? আর বলল আপনার পিএস। আকাশ এক মুহূর্ত দেরি না করে রোদকে নিজের বুকে ঝরিয়ে ধরে বলে, ওইটা আমি ছিলাম না পাখি। ফাইনাল রেসে আমি থাকি। আজকে রাউন্ড অফ রেস ছিল। রোদ আকাশের বুকে মুখ গুজে রেখেই বলে, তাহলে ছেলেটা যে বলল। রোদের কথার সাথে অনেক বলে উঠে, সরি ম্যাডাম, আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু আজকে স্যার টার্গেট ছিল। যদিও ঘাতকের ভুল হয়েছে একটু, যার জন্য স্যার ঠিক আছে। রোদ আকাশে বুক থেকে মুখ তুলে তাকায় অনিকের দিকে। চিনতে অসুবিধা হয় না। কান্না বলে রোদ অনিকের দিকে এগিয়ে যেয়ে কণ্ঠে রাগ মিশে বলে, আপনি আমাকে মিথ্যে কেন বললেন? হ্যাঁ, একজন মানুষের জীবনের ব্যাপার, সেখানে আপনি আমাকে মিথ্যে বলেছেন? অনেক মাথা নিচু করে ফেলে, কিন্তু কিছু বলার আগে আকাশ বলে, অনেক মিথ্যে না বলে তুমি ছুটে আসতে পাখি। রোদ তড়িৎ ঘুরে তাকায়। এত সময় পর আকাশে পাখি ডাক্তার রোদ খেয়াল করে, বিস্মিত হয়, কিন্তু সেদিকে মন না দিয়ে ফের জিজ্ঞাসা করে, কেন মিথ্যে বললেন? আকাশ স্পষ্ট রোদের চোখে চোখ মিলিয়ে রেখেছে। রোদের চোখে জল যেন উপচে পড়বে যে কোনো মুহূর্তে, কিন্তু তাতে কেন তার খারাপ লাগছে না। মনে হচ্ছে না মিথ্যে বলে সে ভুল করেছে। যে মিথ্যে সত্যি অনুভূতিকে অভিমানের খোলস থেকে বের করে আনতে পারে, সে মিথ্যে কখনো পাপ হয় না। একরাশ ভালো লাগা চেয়ে যাচ্ছে সমস্ত অন্তর তোমাকে পেতে পাখি। রোদের কষ্ট, রাগ, অভিমান সব অনুভূতি যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে। আপনি আপনি একা যাচ্ছে তাই থাকুন আপনি। কথাটা আকাশকে বলে চোখ মুছতে মুছতে রোদ ছুটে যায় হসপিটালের বাইরের দিকে। রোদকে ছুটতে দেখে আকাশ পিছু পিছু দৌড়ায় রোদকে ধরতে। আই এম সরি পাখি, দাঁড়াও। দীর্ঘদিনের আলো ফুরিয়ে আধার নেমে এসেছে ধরণীর বুকে। সেই সাথে গত রাতের মধ্যে আকাশ ছেয়ে যাচ্ছে ঘন কালো মেঘে। ওয়েদার অবজারভেশন জানাচ্ছে আজকে রাতও ঝড় বৃষ্টি হতে চলছে। বৃষ্টি ভেজা জুরিখ শহরের রাত যেন আরো গভীর অমানিসায় কৃষ্ণ বর্ণা হয়ে উঠেছে। হাসপাতালের কাছের দরজা ঠেলে বাইরে বের হতে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগে রোদের চোখে মুখে। নির্নিমেষ চোখ মুখ বুজে ফেলে রোদ। মৃদু মন্দ বাতাসে খুলে রাখা লম্বা চুলগুলো উঠছে অবাধে। আকাশের উপর রাগ, নিজের উপর অভিমান, আর কয়েক মুহূর্ত আগের আতঙ্ক, সব মিলিয়ে রোদের বুকের ভেতরটা এখনো কাঁপছে। হাসপাতালের সামনে সারি সারি গাড়ির আলো ভেজা রাস্তায় প্রতিফলিত হয়ে অদ্ভুত এক বিষণ্ণ সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। সে আলো মারিয়ে দ্রুত পায়ে হাঁটছে রোদ। হাতের উল্টো পিঠে চোখের জল মুছছে বারবার, কিন্তু জল যেন থামতেই চাইছে না। পিছন থেকে আকাশের ব্যস্ত কণ্ঠ বেশি আসে, পাখি দাঁড়াও, প্লিজ একবার আমার কথা শুনো। আকাশের গলা শুনে রোদ থামে না, বরং আরো দ্রুত হাঁটতে থাকে।
তার পেছনে আকাশে ছুটে আসে। বড় বড় কয়েক কদম এসে শেষমেশ হাসপাতালের সামনে পাথরের সিঁড়ির কাছে আকাশ রোদের কবজি আলতো করে ধরে ফেলে। রোদ তড়িৎ ঘুরে দাঁড়ায়। চোখ দুটো টলমল করছে, নাকের ডগা লাল, চোখের পাপড়ি যেন ভেজা পল্লব। আকাশ হাত থেকে নিজের হাত মোছাতে থাকে ছাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু আকাশ রোদের কবজি ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর এনে ফেলে। আই এম সরি পাখি। রোদ অন্যদিকে দৃষ্টি রেখে অভিমানী সুরে বলে, আপনার সরি লাগবে না, আমাকে ছাড়ুন, বাড়িতে ফিরবো। তাকাও আমার দিকে। আদেশের সুরে বলা কথা শুনেও রোদ তাকায় না। আকাশ কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবারও বলে, তাকাও আমার দিকে। রোদে তাকানো অপেক্ষা করে না, এক হাত দুতুনি ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়, একটু উঁচু করে বলে, তাকাও পাখি। আকাশে গভীর আবেদনময় স্বরটা কানে পৌঁছাতে রোদের সমগ্র শরীর জুড়ে যেন অদৃশ্য বিদ্যুৎ ছুটে গেল। প্রতি স্নায়ু যেন জানান দিচ্ছে সেই শিহরণ। রোদের মেরুদণ্ড বেয়ে শীতল এক স্রোত নেমে এলো। বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডটা গতি যেন অশ্বগতিকেও হার মানাবে। এই কণ্ঠের মধ্যে এমন এক আদেশ মিশিয়েছিল যাকে অমান্য করার সাধ্য যেন তার কোনোদিনই ছিল না, না আজ না কোনোদিন। তার মনে হচ্ছিল আকাশের প্রতিটি শব্দ অন্ধ কৃষ্ণ গহ্বরের মতো তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে, এমন এক গভীরতায় যেখান থেকে ফিরে আসার পথ নেই। ভয়, অভিমান, রাগ সব অনুভূতির গায়ে যেন এক নিষিদ্ধ আকর্ষণের কালো আবরণ পড়ে গেছে। চোখ তুলে তাকানোর আগেই সে বুঝে গেল তার দৃষ্টিতে হয়তো আবার হার মানবে সে, নিজের কাছে, আকাশের কাছে, আর সেই বিপজ্জনক অনুভূতির কাছে যেটা তাকে ধ্বংস করে সম্পূর্ণ করে দেয়। আকাশের চোখের দিকে তাকাতে দৃষ্টিতে দৃষ্টির গভীর মিলন ঘটে। রোদের থুতনি ছেড়ে আকাশের হাত রোদের কানের পাশ দিয়ে চুলের মধ্যে চালনা করে, নিজের দিকে একটু টেনে এনে বলে, আর পালানোর রাস্তা নেই পাখি, এবার ফিরে চলো নীরে। রোদ অপলক চেয়ে আছে আকাশের দুর্বোধ ছাউনিতে, চোখের নিগুড় দৃষ্টির অতলে। অবিশ্বাসের সুরে রোদ প্রশ্ন করে, আপনি আসলে কে? রোদের প্রশ্নের সাথে আকাশ উত্তর দেয়, তোমার বর। রোদ থমকে যায়, বিশ্বাস হয় না তার শ্রবণ ইন্দ্রিয়কে। 4 মাস পেরিয়েছে অনেক আগে, চুক্তি তো শেষ। চুলের মধ্যে থেকে হাত সরে এনে রোদে কোমরে ধরে নিজের একেবারে কাছে নিয়ে আসে, নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, যে কাগজে সই করেছিলে তাকে একবারও পড়েছিলে? সই করার আগে? রোদ মুখ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থেকে দুই দিকে মাথা নাড়ে। সেদিন না পড়ে আকাশের কথায় সই করেছিল রোদ। রোদের জবাব বুঝে আকাশ মুচকে আসে, বাম হাতের আঙুল দিয়ে রোদের কপালে গালে স্লাইড করতে করতে বলে, বোকা পাখি আমার, অজান্তে আমার মনের গভীরে কাঁপন সৃষ্টি করেছিল এক এলোকেশি। অগ্রাহ্য করেছিলাম সকল অনুভূতি, বাট ইটস টু লেট। তোমাকে না বলে বাংলাদেশ থেকে চলে আসার পর প্রতিটা মুহূর্তে আমি যে কি ভীষণ অন্তর্দহনে দগ্ধ হয়েছি তা কেবল আমিই জানি। চলে এসেছিলেন কেন? নিজের অনুভূতি থেকে পালাতে। এখন আবার সেই অনুভূতিতে নিজেকে জড়াচ্ছেন কেন? বিকজ আই এম ইন লাভ, অবসেস টু ডিপ, অবসেশন উইথ ইউ পাখি, গিভ মি এ চান্স, প্লিজ, প্লিজ, প্লিজ। ঘোরের মতো কথাটা বলতে বলতে আকাশ অগ্রসর হয় রোদের অদর পানে। আকাশের উদ্দেশ্য বুঝতে পেরে রোদ মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। কাঙ্ক্ষিত স্থান সরে যেতে আকাশের ঠোঁটের কোণে দুষ্টু মিষ্টি হাসির রেখা ফুটে ওঠে। রোদের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এবার রাজি না হলে, আমার সাথে না গেলে আমি তুলে নিয়ে যাব। তবুও নিজের বউকে ছাড়া একটা রাত, একটা দিনও থাকবো না। ঠান্ডা আবহাওয়াতে আকাশের উষ্ণ নিঃশ্বাস গালের পাশে পড়তে শিহরিত হয় রোদ। চোখ বন্ধ রেখে জবাব দেয়, আমি আব্বুর সাথে কথা বলবো। আব্বু যা বলবে তাই করবো। ঠিক আছে বলো, আজকের রাতটা তোমার সময়। কালকে রাতে তুমি। আকাশের কথা শেষ হওয়ার আগে রোদ একটু চেঁচিয়ে বলে, চুপ করুন, অসভ্য লোক একটা। আকাশ নিচে ঠোঁট চেপে হেসে বলে, আমি তো কথা শেষই করলাম না পাখি। আমি তো বলেছিলাম কালকে রাতে তুমি নিজের বাড়িতে ডিনার বানাবে। ডার্টি মাইন্ড। আকাশের কথায় রোদ আকাশের বুকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিছু বলতে উদ্যত হলে ঝমঝমিয়ে ধরণীতে নেমে আসে বাড়িধারা। রোদ চমকে উপরের দিকে তাকায়। এতক্ষণ যাবৎ গড়ি গড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন মুষলধারে। বৃষ্টি বড় বড় ফোঁটা মুহূর্তেই ভিজে দেয় সর্বাঙ্গ। শুভ্র রঙা পোশাক সম্পূর্ণ লেপ্টে যায় রোদের সর্বাঙ্গে। আকাশ এগিয়ে এসে রোদের সামনে দাঁড়াতে রোদের দৃষ্টি পড়ে আকাশে কৃষ্ণকালো চোখের দিকে, যা এই মুহূর্তে রোদের দিকে নিবদ্ধ, অপলক, নিবিষ্ট এবং নিগুড় ভাবে। আকাশে পরানো থাকা কালো ট্রেন্স কোট খুলে রোদের গায়ে জড়াতে জড়াতে বলে, সাদা জামা পরে ভিজবে না? আকাশের কথায় রোদ বোকার মতো প্রশ্ন করে বসে, কেন? রোদের কথায় আকাশের দৃষ্টি নেমে যায় গায়ে লেপ্টে থাকা জামার দিকে। আকাশের দৃষ্টি অনুসরণ করে রোদ নিজের দিকে তাকাতে বুঝে যায় আকাশ কেন মানা করেছে। দ্রুত আকাশের দেওয়া কোট দুই হাতে টেনে ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসে। আকাশের কথার সাথে রোদ দ্রুত বলে উঠে, অর্পি আছে, ওকে পৌঁছাতে হবে। এই ঝড় জলে ওকে একা ছাড়া যাবে না। অনেক ওকে পৌঁছে দেবে। অচেনা ছেলের সাথে যাবে না, আমি দিয়ে আসি। আচ্ছা গাড়িতে চলো,
আমি ফোন করে বলছি। কিন্তু রোদের কথা অগ্রাহ্য করে আকাশ রোদের কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরে এগিয়ে যায়। গাড়ির দরজা খুলে দিয়ে রোদকে ইশারা করে উঠে বসতে। রোদ একবার হসপিটালের দিকে ঘুরে দেখে, কিন্তু বৃষ্টির তীব্রতায় বেশি দূর দেখা গেল না। রোদ উঠে বসতে সেই সাথে আকাশ উঠে বসে। রোদ উকি দিয়ে ড্রাইভার সিট ফাঁকা দেখে প্রশ্ন করে, কে তো নেই। আকাশ ততক্ষণে গাড়িতে রাখা এক্সট্রা টাওয়াল বের করেছে। রোদের দিকে এগিয়ে যেয়ে চুল মুছে দিতে যায়। তাতে রোদ একটু পিছিয়ে যেয়ে জিজ্ঞাসা করে, কি করছেন? চুল মুছে দিচ্ছি, এদিকে আসো। রোদকে সরে আসার সুযোগ না দিয়ে আকাশ রোদের হাত ধরে টেনে আনে নিজের একেবারে কাছে। খুব যত্নে রোদের মাথা মুছতে মুছতে বলে, কণিকা জামশেদ ভাই সাবধানে অর্পিতাকে পৌঁছে দেবে। তুমি আর আমি যাব। কিন্তু কোনো কিন্তু না। অনিকার জামশেদ ভাই আমার অনেক বিশ্বস্ত লোক। তুমি অর্পিতার সাথে কথা বলে নাও। আকাশ নিজের পকেট থেকে ফোন বের করে গাড়িতে থাকা টিস্যু দিয়ে মুছে প্রথমে অনিককে ফোন করে। তারপর অনিককে বলে অর্পিতার কাছে ফোন দিয়ে রোদের দিকে এগিয়ে দেয়। রোদ আকাশে থেকে ফোন নিয়ে কানে ধরতে অপর পাশ থেকে অর্পিতা বেশ খুশি হয়ে বলে উঠে, রোদ তুমি স্যারের সাথে যাও, আমাকে নিয়ে ভেবো না। আমি বাড়িতে যেয়ে তোমাকে টেক্সট করে দিব। রোদ যেন এমন জবাব কসমিন কালেও প্রত্যাশা করেনি। নিজে বিস্ময় লুকিয়ে স্বাভাবিকভাবেই বলে, সাবধানে যেও, আর অবশ্যই পৌঁছে জানাবে। রোদের কথার বদলে কি জবাব এলো আকাশ তা শুনতে পেল না, কিন্তু রোদের চোখের মুখের ভঙ্গি পরিবর্তন ঠিকই বুঝতে পারলো। রোদ ফোন রেখে আকাশের দিকে এগিয়ে দেয়। রোদের হাত থেকে ফোনটা দিয়ে সাইলেন্ট করে সামনের দিকে রেখে দেয়। রোদের এই মুহূর্তে বেশ শীত শীত অনুভূত হচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে দেখে আকাশকে বলে, বাড়িতে দিয়ে আসুন, আমার খুব ঠান্ডা লাগছে। এভাবে ভিজে অবস্থায় থাকলে জ্বর চলে আসবে। রোদের কথায় আকাশ এক পলক রোদকে দেখে নিয়ে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে। আকাশকে শার্ট খুলতে দেখে রোদ নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরে নিয়ে বলে, কি করছেন? দ্রুত বাড়িতে চলুন। রোদের কম্পিত কণ্ঠ শুনে আকাশ একটু হেসে উঠল। আকাশকে হুট করে হাসতে দেখে রোদের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। হাসছেন কেন? আকাশ ততক্ষণে পরনের শার্ট সম্পূর্ণ খুলে ফেলেছে। পরনে শুধু সাদা রঙের স্লিভলেস গেঞ্জি, আর সেই সাদার সরলতার মধ্যে যেন আরো প্রকট হয়ে উঠেছে তার আকর্ষণীয় পুরুষালী সৌন্দর্য। গেঞ্জির পাতলা কাপড়ের নিচে বুকে দৃঢ় গঠন স্পষ্ট। প্রতিটি নিঃশ্বাসে বুকটা ধীরে উঠানামা করছে, যেন নিজের ভিতরে নিজেকে দমে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। প্রশস্ত কাঁধ থেকে নেমে আসা পা দুটো টান টান, শিরাগুলো হালকা ফুটে আছে। রোদের মধ্যে অস্বস্তি জেঁকে বসছে। অনিচ্ছা সত্ত্বেও এক দুর্বার আকর্ষণে চোখ পড়ছে পাশে বসে থাকা পুরুষটির প্রতি। নিজের দৃষ্টি সামলাতে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে থাকে। কিছু সময় নীরবতা। তারপর, পাখি তোমাকে একটা অনুরোধ করব। আকাশের ঠান্ডা গলা আওয়াজ শুনে রোদ চোখ মেলে ঘুরে তাকায়। আকাশের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, আপনি আমাকে বারবার পাখি ডাকছেন কেন? আকাশ একটু সরে এসে রোদের কপালে পড়ে থাকা চুলগুলো আলতো করে কানের পিছনে গুজে দিয়ে বলে, তুমি আমার প্রাণ পাখি, বউ পাখি, সোনা পাখি। তাই রোদ অবিশ্বাস্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। রোদের মনে প্রশ্ন জাগে, এসব কি স্বপ্ন নাকি সত্যি? ঘুম ভাঙলে যেমন স্বপ্নের অবসান হয়, ঠিক তেমন করে কি অবসান হবে? রোদের ভাবনায় ছেদ ঘটে পুনরায় আকাশের প্রশ্নে, কি হলো? জবাব পেলাম না। রোদ ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বলুন, একটা অনুরোধ। কি? আকাশ কিছু সময় চুপ থেকে বলে, হালকা করে একটু আদর করি। কি? রোদ বেশ উঁচু আওয়াজে কথাটা বলে। আকাশ তাতে একটু সংযত হয়ে জবাব দেয়, হালকা আদর করি। সে আবার কি আদর? পুনরায় বোকার মতো মুখ ফসকে বলে ফেলা প্রশ্নে রোদ নিজে অস্বস্তিতে পড়ে যায়। নিজের মনে জিভ কামড়ে বলে, কি সব উল্টাপাল্টা প্রশ্ন করছিস রোদ? মাথা নষ্ট হয়েছে তোর? চুপ থাক, চুপ থাক। রোদের প্রশ্ন শুনে আকাশ বেশ শব্দ করেই হেসে ওঠে। রোদ অবাক হয়ে তাকায় সেদিকে। এমনভাবে হাসতে আকাশকে কখনোই দেখেনি রোদ। হাসির তালে কেঁপে উঠছে আকাশের বক্ষ। রোদ সেদিকে বিমোহিত নয়নে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, এমন কাঠখোট্টা মানুষ এভাবে হাসতে পারে, অবিশ্বাস্য। আকাশ নিজের হাসি থামে রোদের দিকে তাকাতে দেখতে পায় রোদ আবিষ্ট হয়ে তাকিয়েই দেখছে। আকাশে বিমোহিত পর্যায়কে কাজে লাগায়। রোদের হাত ধরে টেনে আনে নিজের কাছে। হুট করে এমন কাছাকাছি আসে রোদ যেন নির্বাক, কিছু বলতে চেয়েও যেন পারছে না। গলায় আটকে থাকছে কথা। আকাশ রোদকে নিজের একেবারে কাছে এনে একেবারে নিজের সাথে লেপ্টে রেখে হাসকি স্বরে বলে, হালকা আদর কেমন? আদর মুখে বলতে পারবো না, দেখে দিতে পারি প্র্যাকটিক্যালি। রোদ নিজের মাথাটা একটু পিছনে ঝুঁকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি দেখতে চাই না, বাড়িতে ফিরতে চাই। নিয়ে চলুন প্লিজ, আর না হলে আমি নিজে চলে যাচ্ছি, সরুন। আকাশ রোদের মাথার পিছনে হাত নিয়ে ওকে নিজের মুখোমুখি এনে কপালের সাথে কপাল মিলিয়ে বলে, এই জীবনে আকাশ চৌধুরীর হাত থেকে তোমার নিস্তার নেই। কথাটা শেষ করেই আকাশ এক মুহূর্তে অপেক্ষা না করে রোদের নরম অধরে সাথে নিজের অধর মিলিয়ে দেয়। চোখ জোড়া বুঝে এলো এক লহমায়। তীর তীর করে কাঁপতে থাকলো চোখের পল্লব জোড়া।
প্রথমে কোমল ভাবে, তারপর কোমল স্পর্শে থেমে থাকলো না অনুভূতি অনুভবের বিনিময়। ক্রমশ গাঢ় হলো চুম্বন। রোদের দুর্বল হাত আঁকড়ে ধরল আকাশে গেঞ্জির এক অংশ। একসময় নিঃশ্বাসের ছন্দ এলোমেলো হয়ে এলে আকাশ সামান্য সরে আসে। রোদের চোখ তখনও বন্ধ, ঠোঁট কাঁপছে হালকা, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। নিজেকে সামলে নেওয়ার জন্য কয়েকটি মুহূর্ত সময় দেয় আকাশ, কিন্তু সেই বিরতিটুকু যেন অতি দীর্ঘ মনে হয় তার কাছে। পরের মুহূর্তে আকাশ আবার ঝুঁকে এসে রোদের অধৈর্যকে নিজের গভীর অনুভূতি দখলে নিয়ে নেয়। আর চারপাশে বৃষ্টি ভেজা রাত, সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন তাদের মাঝে জমে থাকা সমস্ত দূরত্ব, অভিমান আর না বলা অনুভূতির দেয়াল ভেঙে দিয়ে এক নতুন বাঁধনের নীরব সাক্ষী হয়ে রইল। বৃষ্টি স্নাত শীতল রাত পেরিয়ে প্রকৃতির কোমল নিঃশ্বাস ভেসে বেড়াচ্ছে চারদিকে। ফিনা আর নিকের অ্যাপার্টমেন্ট জুড়ে অতি সুস্বাদু খাবারের সুঘ্রাণে মৌ মৌ করছে। রুম থেকে বেরিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে নিক রান্নাঘরের দিকে এগোতে এগোতে বলে, আহা কি দারুণ, কি রান্না করছো সানশাইন। নিককে দেখে রোদের অধর জুড়ে মৃদু হাসি রেখা খেলে যায়। চুলায় থাকা কড়াইতে পানি দিয়ে দিতে রোদ জবাব দেয়, খিচুড়ি, ডিম ভাজা। নিক হাততালি দিয়ে দুই হাত ঘষতে ঘষতে বলে, বেঙ্গলি ফুড, আই লাভ ইট। তুমি রেডি করো, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। নিকের কথার প্রতি উত্তরে রোদ সৌজন্যমূলক হাসি দেয়। নিক গুনগুন করে এগিয়ে যায় নিজের রুমে। ফিনা ততক্ষণে ঘুমে ডুলু ডুলু চোখ টলতে টলতে দাঁড়িয়েছে। ফিনাকে দেখে নিক দাঁড়িয়ে যায়। বেবি, ফ্রেশ না হয়ে বেরিয়ে এসেছো, চলো। নিক ফিনা হাত ধরে ফিনা হাত সরিয়ে দিয়ে বলে, তুমি যাও, আমি আগে দেখে আসি সানশাইন কি রান্না করছে। এত সুন্দর স্মেলে আমার পেটে গুড়গুড় করছে। জো হুকুম, যাও দেখে আসো, আমি ফ্রেশ হয়ে আসি। নিক রুমের দিকে এগিয়ে যায় আর ফিওনা এগিয়ে যায় কিচেন কাউন্টারে। ফিনা এসে দাঁড়াতে রোদে দৃষ্টি পড়ে ফিওনার দিকে। ক্রপ টপের সাথে শর্টস পরে বেশ ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফিওনা। আশ্চর্যের মুখে প্রশ্ন করে, সানশাইন খিচুড়ি রান্না করেছ? হুম, আর সাথে ডিম ভাজি। তুমি কিভাবে বুঝলে খিচুড়ি রান্না করছি? ফিওনা ফ্রিজের কাছে এগিয়ে যেয়ে পানির বোতল বের করে এক ঢোক পানি খেয়ে বলে, মরিয়ম আন্টি অনেক ভালো খিচুড়ি রান্না করতেন, আমি অনেকবার খেয়েছি, আর সেই জন্যে এই স্মেলটার সাথে আমি পরিচিত। মরিয়ম বেগমের কথা উঠতে রোদের মুখের হাসি মিলিয়ে যে মলিন হয়ে যায় মুখোশটি। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বলে, আম্মুর হাতের রান্না খাওয়ার সৌভাগ্য একবারই হয়েছিল, কারণ আমি যখন চৌধুরী ম্যানশন যাই ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। রোদের বিষণ্ণ চেহারা থেকে ফিওনা এগিয়ে এসে রোদের কাঁধে হাত রেখে বলে, প্রে ফর হার, ডোন্ট বি আপসেট। চোখের কোণে জমে ওঠা জলটুকু মুছে রোদ ফিওনা দিকে ঘুরে দেখায়। তাৎক্ষণিক রোদের কপালে ভাঁজ পড়ে ফিওনার ফর্সা শরীরে চুপচাপ রক্তিম দাগ দেখে, যার বিস্তৃতি গ্রীবা থেকে বক্ষ দেশ পর্যন্ত বিস্তৃত, এমনকি উন্মুক্ত উদর উরুতেও। ফিওনাকে অপদমস্তক পরক্ষরে রোদ চিন্তিত গলায় প্রশ্ন করে, তোমার গলায় কি হয়েছে? এমন রক্ত জমাট বেঁধেছে কেন? রোদের প্রশ্ন শুনে ফিওনা হাত তড়িৎ বেগে গলায় চলে যায়। ফিওনা তাৎক্ষণিক হাসার চেষ্টা করে বলে, তেমন তেমন কিছু না সানশাইন, অ্যালার্জি, অ্যালার্জি। রোদ সন্ধিহান দৃষ্টিতে তাকে প্রশ্ন করে। ফিওনার কপোলদ্বয় যেন রক্তিম আবার ছেয়ে যায়। এখান থেকে প্রস্থান করাই উত্তম হবে ভেবে ফিওনা ইতস্তত করে বলে, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, থাকো। কথাটা রোদকে বলে ছুট লাগায়। ততক্ষণে নিক শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসছে। ফিনা ছুটে ঘরে ঢোকার সময় নিকের সাথে ধাক্কা লাগতে নিক বলে উঠে, এভাবে দৌড়াচ্ছ কেন? ফিনা রাগে ও নিকের দিকে তাকে নিকের দিকে আঙ্গুল তুলে বলে, সব তোমার দোষ, সরো। নিককে এক প্রকার ধাক্কা দিয়ে ফিনা রুমে ঢুকে যায়। ফিনার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে নিক রোদের কাছে এসে জিজ্ঞাসা করে, সানশাইন, ফিনা কি মাথার মেন তার ছিঁড়ে গেল? আন্দাজে কি বলে গেল? রোদ নিজের ঠোঁট উল্টে বলে, কি জানি। গলায় লালচে দাগ দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বলল অ্যালার্জি। রোদের কথায় নিক সাথে সাথে জবাব দেয়, ওয়েট, হোয়াট, অ্যালার্জি? ও তোমাকে এটা বলেছে? রোদ উপর নিচে মাথা নাড়ে। নিক তখনই গায়ে থাকা টি শার্ট খুলে রোদের দিকে পিট করে বলে, দেখো আমার পিঠে কি করেছে। আর আমিও তার রিভেঞ্জ নিয়েছি, আর সেইগুলোকে অ্যালার্জি বলে চালিয়ে দিল। আমার রিভেঞ্জ, ডার্ক রোমান্সের কোনো মূল্য নেই। কথাগুলো বলে নিক আবারও টি শার্ট গায়ে জড়িয়ে নেয়। পুনরায় রোদকে উদ্দেশ্য করে বলে, সানশাইন, তুমি কি বুঝো এই ব্যাপারটা? রোদ দুই দিকে মাথা নেড়ে বলে, না বুঝিনি। তোমাদের দুইটার মাথার তার ছিঁড়েছে গতকালের ঝড়ে। নিক এগিয়ে যায় কাউন্টারের সামনে, টুলে বসে রোদকে বলে, তুমি অবুঝ বালিকা হবেই সানশাইন। আমার ভাইকে সুযোগ দিয়েছ রোমান্স করে। তোমরা দুইটাই আনরোমান্টিক। ভালোবাসা যেমন লুকিয়ে রাখতে ঠিক তেমনই মাঝে মাঝে তার চিহ্ন রেখে দিতে হয়, যাতে সেগুলো বারবার তোমাকে মনে করায় সেই মানুষটা তোমার কাছে ছিল, একান্ত তোমার হয়। নিকের কথায় রোদ এবার সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। লজ্জায় নিজের মধ্যে যেন গুটিয়ে যায়। নিকের কথার থেকে বাঁচতে দ্রুত প্লেটে খাবার সাফ করতে করতে রোদ বলে, তোমার খিদে পেয়েছে বললে না? এই না, দ্রুত খেয়ে বলো কেমন হয়েছে।
নিক সাগ্রহে রোদের হাত থেকে প্লেট নিয়ে এক লোকমা গালে দিতে আবেশে চোখ বুজে বলে, বেস্ট বেস্ট, সো টেস্টি সানশাইন। রোদের অদরে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ফিনা এসে নিককে খেতে দেখে বলে, মনস্টার ইটিং, মনস্টার ক্যান ইট ইউ টু। তুষ্ট হাসি দিয়ে ফিনার উদ্দেশ্যে কথাটা বলে নিক। ফিনা নিককে মুখ ভেঙে নিজের খাবার দিকে মনোযোগ দেয়। কোনো রকম কোনো কমপ্লিমেন্ট ছাড়াই ফিনাকে খেতে দেখে নিক বাঁকা চোখে তাকিয়ে বলে, ইটিং লাইক এ উইচ, অ্যাটলিস্ট গিভ হার কমপ্লিমেন্ট। ফিনা খাবার মুখে দিয়ে তর্জনী ও বৃদ্ধাঙ্গুল দিয়ে গোল আকার করে বলে, স্পিচলেস। আকাশ ভাইয়া কি এখন ঘুমাচ্ছে? স্টিল স্লিপিং? নিকের প্রশ্নে রোদ কিছুটা থেমে জবাব দেয়, ভাইয়াকে দ্রুত ডাকো। খাবার ঠান্ডা হয়ে গেলে মজা পাবে না। আকাশের নাম শুনলে চোখের সামনে গত রাতের দৃশ্য বারবার ভেসে উঠছে। নিজের মনকে নিজেই বারবার শাসন করছে। এতটা বেয়ালেহাজ মন কবে হলো ভাবতে রোজ যেন শিহরে ওঠে। কি হলো সানশাইন, যাও। ফিনার কথায় ঘোর কাটে। গায়ে থাকা কিচেন অ্যাপ্রন খুলে রেখে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। রোজ যত এগিয়ে যাচ্ছে ততই যেন হৃৎপিণ্ডের গতি বেড়ে চলেছে। ক্রমান্বয়ে ওনার এক প্রান্ত আঙুলে পেঁচিয়ে আবারও খুলে ফেলছে, কিন্তু অস্থিরতা কমে না। গতকাল রাত প্রকৃতির লীলা খেলা বোঝাই বড় দায়। মুষলধারে বৃষ্টির সাথেই খামখেয়ালি আবহাওয়া রূপ নেয় তীব্র ঝড়ে। গাড়ির মধ্যে সেই ঝড়ের তীব্রতা অনুধাবন করে রোদ আকাশকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, বাইরে আবহাওয়া কমই খারাপ যাচ্ছে, আপনি প্লিজ বাড়িতে নিয়ে চলুন। রোদের কথায় আকাশ জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু কিছুই দেখার উপায় নেই। ক্লাস বেয়ে বেয়ে চলে বাড়ি ধারা ঝাপসা করে দিয়েছে সব দৃশ্য। সেদিকে তাকে থেকে আকাশ আবেশিত কণ্ঠে বলে, বাইরের ঝড় বুঝতে পারো, কিন্তু আমার ভিতরে চলা ঝড়কে উপলব্ধি করতে পারো না। আকাশে কথাটা কর্ণগোচর হতেই রোদ বিস্মিত নয়নে তাকায়। ঝড়? আকাশে মনের ঝড়? রোদের মনের মধ্যে দুটো শব্দ প্রতিধ্বনিত হলো, কিন্তু প্রতিক্রিয়া হলো না। আকাশ লম্বা একটা শ্বাস নিয়ে পাশে থাকা শার্ট গায়ে জড়াতে থাকে আর বলে, চলো যাওয়া যাক, তোমাকে পৌঁছে আমাকে ফিরতে হবে। কোথায় যাবে? সহসা রোদের প্রশ্ন শুনে আকাশ ঘুরে তাকায়। রোদের দৃষ্টি তারই পানে চেয়ে আছে উত্তরে আসে। আকাশ স্বাভাবিকভাবেই জবাব দেয়, প্যান্ট হাউসে। এই অবস্থায় কিভাবে যাবেন? রোদের প্রশ্নে আকাশে অধরে দুষ্ট হাসি রেখা দেখা গেল। তুমি কি চাইছো আজকের রাতটা তোমার সাথে থাকি? আকাশে এমন কথায় রোদ কিছুটা ভরকে যায়। কম্পিত গলায় বলে, আমি আমি কি তাই বলছি? বলার প্রয়োজন নেই। এমনিতে আগামীকাল থেকে তোমার জীবনের প্রতিটা রাত, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধু আমার অধিকারে। সম্পরিপূর্ণ বাক্যটি রোদের মধ্যে অদ্ভুত ভালো লাগা অনুভূতি ছড়িয়ে দিল মুহূর্তে। রোদ যখন আপন মনে আকাশে বলা কথাটা ভেবে চলেছে বারংবার, সে সময় আকাশ গাড়িতে থাকা ছাতা বের করে দরজা খুলে বের হয়। রোদের পাশে যে গাড়ির দরজা খুলে রোদকে বলে, সামনে এসে বসো। আকাশের কথায় কোনো প্রত্যুত্তর না করে রোদ চুপচাপ সামনে যেয়ে বসে। দরজা আটকে আকাশ অপর পাশ দিয়ে ড্রাইভিংয়ে উঠে বসে। তীব্র বৃষ্টির মধ্যে ওয়েপার প্রতিনিয়ত পানি সরিয়ে দিচ্ছে, তবুও যেন সামনেটা ঝাপসা। আকাশ খুব সাবধানে পুরোটা পথ গাড়ি চালিয়ে এনে থামে ফিওনা অ্যাপার্টমেন্টের বিল্ডিং এর সামনে। গাড়ি নিয়ে সোজা পার্কিংয়ে যে বার হয় দুজনে। কলিং বেল বাজাতে নিক এসে দরজা খুলে দেয়। দুজনকে একসাথে দেখে নিক বলে, অবশেষে এলে পৌঁছালে। নিকের কথায় রোদ একটু অবাক হয়। রোদের মনে হয় নিক আগে থেকে জানতো রোদ আকাশের সাথে আছে। রুমে ঢুকতে ফিনা এগিয়ে আসে। রোদ আর আকাশকে দেখে বলে, আকাশ ভাইয়া মেসেজ না জানালে আমরা তো তোমার মিসিং কেস করতে পুলিশে যেতাম। ফিনার কথায় রোদ বুঝে যায় সবটা, কিন্তু কখন আকাশ টেক্সট করলো, সামনেই তো ছিল, তবুও দেখতে পাইনি ভেবে নিজেকে মনে মনে অন্ধ বলে বকলো কিছুটা। তাহলে আমি এখন আসি, গুড নাইট নিক। ফিওনা কথাটা শুনে নিক আকাশে হাত ধরে বলে, কোথাও যাওয়া হবে না, পাগল হয়েছো? এই অবস্থায় তোমাকে ছাড়বো? নিকের সাথে তাল মিলে ফিওনা বলে, কোথাও যাওয়া হবে না, আজকে এখানে থাকো। দুজনের কথায় আকাশ রোদের দিকে তাকিয়ে বলে, তোমরা চাইছো আমি থাকি, কিন্তু একজন চাইছে না। সে মনে হয় চাচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে যাই। আকাশের কথার ইঙ্গিত বুঝে রোদ তাৎক্ষণিক জবাব করে, আমি কখন এমন চাইলাম? চাওনি, আবার থাকতেও বলোনি। দুজনের মধ্যে চলমান অদৃশ্য টানাপোড়েন নিক এবং ফিনা বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে কেউ কথা বলছে না। তিনজনের দৃষ্টি রোদের দিকে। বিষয়টা বুঝতে পেরে রোদ কিছুটা ইতস্তত করে বলে, এই অবস্থায় যেতে হবে না, থেকে যান। চলো চলো আকাশ ভাইয়া, আমার শার্ট ট্রাউজার দিচ্ছি, চেঞ্জ করে নাও। নিক আকাশকে কথাটা বলে এক প্রকার টেনে নিজের ঘরে নিয়ে যায়। ফিনা নিজেও রোদকে বলে, তুমিও চেঞ্জ করে নাও, আমি ডিনার রেডি করছি। রোদ অগ্রসর হয় নিজের ঘরে। চেঞ্জ করে চারজনে মিলে ডিনার সেরে নেয়। ডিনার সেরে আকাশ আগে থেকে রোদের বিছানায় যেয়ে গা এলিয়ে দিয়েছে। রোদ ঘরে ঢুকে দেখতে পায় আকাশ ফোনে কিছুতে খুবই মনোযোগী।
ধীরে দরজা লক করে ঘরে থাকা ডিভানে বসে। আকাশ প্রথমেই রোদের উপস্থিতি টের পেয়েছিল, তাই ফোনের দিকে দৃষ্টি রেখে বলে ওঠে, বেডে এসে ঘুমাও। আকাশের গলার আওয়াজটা এই সময় রোদের নিকট একটু গম্ভীর ঠেকলো। আকাশের দিকে তাকিয়ে রোদ বলে, সমস্যা নেই, আপনি ঘুমান, আমার অভ্যাস আছে। কথাটা অর্থ বুঝতে বেশি একটা ব্যাগ পেতে হলো না আকাশের। অতীতে করা নিজের কাজে লজ্জিত হলো মনে মনে, কিন্তু সেই প্রসঙ্গ বদলে বলে, ভয় পেও না, নিশ্চিন্তে ঘুমাও। ফুলে সজ্জিত বিছানা ছাড়া তোমার কাছে আর এগোচ্ছি না। আকাশের লাগামহীন কথায় রোদের কান গরম হয়ে উঠে লজ্জায়। অন্য একমাত্র আঙুলে পেঁচিয়ে বলে, আমি এখানে ঠিক আছি, তুমি কি আসবে নাকি? আমি যে তোমাকে কোলে তুলে আনবো। না, আসো। কিছু সময় রোদ দ্বিধাদ্বন্দ্বে ভোগে অবশেষে উঠে দাঁড়ায়। বিছানায় একপাশে যে আকাশে উল্টো দিকে মুখ করে নিজের মতো শুয়ে পড়ে। আকাশ রোদের দিকে তাকে একটু বাঁকা হাসি দিয়ে পুনরায় ফোনের স্ক্রিনে মনোযোগ দেয়। চোখ বুজে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুম ঘুম ভাব জ্বরে এসেছে চোখে রোদ উপলব্ধি করতে পারেনি। হুট করে ঘুমের মধ্যে নিজের উজ্জে কারোর স্পর্শ অনুভব করতে ঘুম ঘুম ভাব কেটে যায়। পিছনে ঘুরতে যাবে সেই সময় আকাশ রোদের ঘাড়ে মুখ ঘুষে ফিসফিস করে বলে, যেভাবে আছো সেভাবেই থাকো। রোদ স্থির হয়, কিছু সময় থেমে আকাশ আবারও একইভাবে বলে, ভয় পেও না পাখি, কিছু করবো না, ঘুমাও। কথাটা বলে রোদের মাথায় আলতো করে একটা চুমু এঁকে দেয়। অনুভূতময় আলিঙ্গন থেকে রোদ পালাতে পারে না, বরং পরম আবেশে নিজ চোখ জোড়া বুঝে ঘুমের অতলে হারিয়ে যায়। বর্তমান ঘরে ঢুকে কোথাও আকাশকে না দেখে রোদের কপালে ভাঁজ পড়ে। বারান্দার সামনের পর্দা সরিয়ে দিয়ে ঘুরে তাকাতে দেখতে পায় আকাশ মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, কোমরে শুধুমাত্র তোয়ালে জড়িয়ে। রোদ মুহূর্তে উল্টো দিকে ঘুরে তাকায়। রোদকে ঘুরে তাকাতে দেখে আকাশ রোদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, কি হলো, এভাবে লজ্জা পাচ্ছ কেন? রোদ সেভাবে দাঁড়িয়ে থেকেই জবাব দেয়, আপনি রেডি হয়ে আসুন, নাস্তা রেডি করেছি। আকাশের কথাটা বলে রোদ ঘুরে দরজার দিকে এগুতে থাকলে হাতের কবজিতে টান অনুভব করে। ঘুরে না থেকে জিজ্ঞাসা করে, কিছু বলবেন? মুখে কোনো জবাব না দিয়ে রোদের হাত ধরে টেনে নিজের বাহুর মধ্যে এনে দাঁড় করায়। আমার দিকে তাকাও পাখি। কিছুটা সময় নিয়ে রোদ আকাশের দিকে তাকায়। ভেজা চুল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। গালের খোঁচা খোঁচা চাপদারিত পানি ফোঁটা লেপ্টে আছে। রোদের দৃষ্টি বুঝে আকাশ বলে, এভাবে দেখো না পাখি, নিজেকে সামলানো দায়। আকাশের কথার সাথে রোদ নিজের দৃষ্টি সরিয়ে নেয়। কিছু বলবেন? বলবো। রোদের হাত ছেড়ে আকাশ রোদের চিকন কোমরে নিজের হাত থেকে জড়িয়ে ধরে বলে, একটু পরে তোমার জন্য কিছু জিনিস পাঠিয়ে দেবো, রেডি হয়ে থেকো। আমি লাঞ্চের আগে এসে তোমাকে নিয়ে যাব। রোদের দৃষ্টি একবার আকাশের দিকে নিবদ্ধ হয়। আব্বুর সাথে কথা বলা হয়নি, জবাব আমি জানি, তাই তো বলছি রেডি হয়ে থাকতে। রোদ সহসা প্রশ্ন করে, কিভাবে জানেন? আপনার সাথে আব্বুর কথা হয়েছে? না, কিন্তু আমি জানি। যদি যেতে নিষেধ করে? আকাশ দৃঢ়তার সাথে জবাব দেয়, করবে না, তুমি তৈরি হয়ে থাকবে, আমি ঠিক সময় চলে আসব। কথাটা শেষ করে রোদের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দেয়। আকাশকে তৈরি হতে দেখে রোদ আনমনে আলগোছে বেরিয়ে আসে। মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আকাশ বেরিয়ে যেতে আফজাল চৌধুরীর সাথে কথা বলাটা আবশ্যক। মানুষের জীবন হলো উপসাগরের মতো, তার ভিতরে সবসময় জোয়ার ভাটার খেলা চলে। এই সুখ তো, এই দুঃখ, আবার এই মেঘ তো, এই রৌদ্র। পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মোহ আবিষ্টের ন্যায় আফজাল চৌধুরীর কথাগুলো শুনছে রোদ। কিছু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না আব্বু। অন্তর্দ্বন্দ্বের দোলাচলে সিদ্ধান্তহীনতা গ্রাস করেছে। তোকে কিছু কথা জানাতে চাই মা। এই পর্যায়ে আফজাল চৌধুরীর গলার আওয়াজ বেশ থমথমে ঠেকলো। বলুন আব্বু। রোদের জবাব পেতে আফজাল চৌধুরী লম্বা শ্বাস টেনে বলেন, তোকে যেদিন এয়ারপোর্ট থেকে আনার জন্য আকাশ নিজে গিয়েছিল। আফজাল চৌধুরীর কথায় রোদের মস্তিষ্কে যেন বজ্রঘাত ঘানল। অবিশ্বাসে শোনালো আফজাল চৌধুরীকে। রোদ অবিশ্বাস করে না। রোদকে চুপ থাকতে দেখে আফজাল চৌধুরী পুনরায় বলেন, ফিউনা নিকের আগেই আকাশ সেখানে উপস্থিত ছিল। উদ্দেশ্য একটাই, ওদের আগে তোর কাছে পৌঁছাবে এবং তোকে নিয়ে নিজের প্যান্ট হাউসে ফিরে যাবে। কথার মাঝে বাধা দেয় রোদ আর বলে, এয়ারপোর্টে আমি তাকে দেখিনি। আফজাল চৌধুরী কিঞ্চিত হাসলেন, তারপর বলেন, সেদিন তোর সাথে নীলকে দেখে আকাশ এক কদম আগে বাড়ায়নি, বরং পিছিয়ে গিয়ে নিজেকে আড়াল করেছিল। এর ভিতরে মজার ব্যাপার হলো, সে কিন্তু ফিরে আসেনি। তুই ঠিকঠাক মতো ফিনার অ্যাপার্টমেন্টে পৌঁছেছিস কিনা নিশ্চিত হয় তারপর ফিরেছে। এর থেকে মজার আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার আব্বু? দেরি না করে দ্রুত প্রশ্ন করে রোদমা, তোর ভার্সিটিতে আকাশ এমবিএ করেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়। অনেক আগেই ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করার অফার আকাশের কাছে এসেছিল, কিন্তু সেই অফার আকাশ গ্রহণ করেনি। যখনই জানতে পারে তুই একই ভার্সিটিতে, একই ফ্যাকাল্টিতে, তখনই ভার্সিটিতে যোগাযোগ করে সেখানে জয়েন করে। কিছুটা থেমে আফজাল চৌধুরী আবারও বলেন, জীবনের প্রতিটা বাঁকে তুই আকাশকে পেয়েছিস,
এটা কাকতালীয় ব্যাপার নয়, সুসজ্জিত পরিকল্পনা। এক মুহূর্ত তোকে নিজের নজরে আড়াল হতে দেয়নি, এমনকি বাংলাদেশ থেকে যাওয়ার পরেও না। রীতিমতো স্টক করেছে তার প্রতিটা পদক্ষেপ। এতটা মরিয়া হতে আমি আমার ছেলেকে কখনো দেখিনি। একের পর এক সত্যি উন্মোচন রোদের সমগ্র চেতনাকে নাড়িয়ে দিচ্ছে। মাথায় সব ঘটনা সকালে একটাই উত্তর আসে, সবই নিখুঁত পরিকল্পনা মাফিক। রোদ নিজের মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি জানতেন, তবু আমাকে একবারও বললেন না। আমি চেয়েছিলাম আকাশ তোকে সব বলুক, কিন্তু এখনো সব না জানে সরাসরি নিয়ে যাওয়ার প্রস্তাব দেবে এটা বুঝতে পারিনি। পারলে অবশ্যই বলতাম। এখন আমার করণীয়, রোদমা, আমি তোকে মতামত দিব না। তুই যথেষ্ট বুঝদার। শুধু এতটুকু বলবো, যদি আকাশের কাছে যাওয়ার পর ওর আচরণে আগের মতো অহমিকা প্রকাশ পেলে বা তোকে মানসিকভাবে আঘাত করলে, এক মুহূর্ত দেরি না করে ফিরে আসবি। মনে রাখবো, অসম্মানের সাথে ঘর করা যায় না। এটা ভেবে ভয় পাবি না যে তোর জন্য কেউ নেই। তোর জন্য এই বাবার দরজা চিরকাল খোলা, সে আমি বেঁচে থাকি বা না থাকি। আফজাল চৌধুরীর কথায় রোদের চোখে টলমল করে উঠে নোনা জল। মূর্তি কপাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জলের সরু ধারা। খুবই সন্তর্পণে সেই জলটুকু হাতের উল্টো পিঠে মুছে রোদ বলে, ঠিক আছে আব্বু, আমি আপনার কথা বুঝেছি। দোয়া করবেন। আরো কিছুটা সময় বাবা মেয়ের আলাপ চলে। তারপর ফোন রাখতে দুই হাতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ে রোদ। ছোট এক জীবনে অপ্রাপ্তির মধ্যে সব থেকে বড় প্রাপ্তি আফজাল চৌধুরীর মতো একজন বাবা পাওয়া। নিজের বাবার স্নেহ কখনই পাওয়া হয়নি, কিন্তু আফজাল চৌধুরীকে সৃষ্টিকর্তা সেই অভাব পূরণের জন্য পাঠিয়েছেন। রোদ যখন নিজের ভাবনায় বিভোর, সেই সময় দরজায় নক করে। রোদ অতি দ্রুত নিজের হাত দিয়ে চোখ মুছে এগিয়ে যায়। দরজা খুলতে দেখা যায় ফিওনা দাঁড়িয়ে আছে, তার সাথে পিছনে অনিক ও নিক। অনিককে দেখা মাত্রই চিনতে অসুবিধা হয় না রোদের। শানছেন, তোমার জন্য গিফট এসেছে। ফিওনার কথায় রোদ প্রশ্ন করে, কিসের গিফট? ফিওনা জবাব দেওয়ার আগে পিছন থেকে অনেক বলে ওঠে, আপনার জন্য বিয়ের সব জিনিস পাঠিয়েছেন স্যার, আর বলেছেন এগুলো দিয়ে দ্রুত তৈরি হয়ে নিতে। লাঞ্চ টাইমের আগে স্যার চলে আসবে। ফিওনা রোদের হাত ধরে ঘরে ঢুকে বলে, তোমাকে টুকটুকে বউ সাজিয়ে দেব। ও দরজা ছাড়তে অনিক ও নিক দুজনে দুইটা বড় লাগেজ নিয়ে ঘরে প্রবেশ করে। সেগুলোকে রেখে অনিক আবারও বলে, ম্যাডাম, আপনি তৈরি হয়ে থাকবেন, আমি এখন আসি। কথাটা বলে দ্রুত প্রস্থান করে অনিক। এদিকে ফিওনা অতি দ্রুত একটা লাগেজ খুলতে দেখতে পায়। তাতে আছে মেরুন রঙের সিলভার এর কাজ করা লেহেঙ্গা আর সাথে কিছু গহনা। ফিওনা বেশ আগ্রহ ভরে সব জিনিসগুলো দেখছে, আর অপরদিকে রোদ নিষ্প্রভ চাহনিতে তাকিয়ে দেখছে ফিওনা কার্যক্রম। এক পর্যায়ে ফিওনা মেঝেতে বসে ডান হাতটা গালের নিচে রেখে বলে, বেঙ্গলি ওয়েডিং এই কারণেই আমার বেশি ভালো লাগে। বেডের উপর বসে রোদ জিজ্ঞাসা করে, কি কারণ? দুই হাত প্রসারিত করে লাগেজ এর জিনিসগুলো দেখে বলে, এই সাজসজ্জা। নিক এগিয়ে এসে ফিওনার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তাহলে হোয়াইট গাউন এর পরিবর্তে রেড মেরুন লেহেঙ্গা পরে বিয়েটা সারব। নিকের কথায় ফিওনার অধর জুড়ে বিস্তৃত হয় হাসি। সুগভীর দৃষ্টিতে নিকের দিকে তাকিয়ে বলে, তোমাকে শেরওয়ানি পরাবো। ওকে? ওকে বেবি। নিক আর ফিওনাকে দেখলে রোদের চোখে এক অদ্ভুত প্রশান্তি খেলে যায়। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে, নিজের দৃষ্টিতে উপভোগ করে ভালোবাসা আদান প্রদান। শানশাইন, চলো তোমাকে রেডি করে দেই, লাঞ্চ টাইম হয়ে এলো। ফিওনার কথায় চকিত নয়নে তাকায় রোদ। ফিওনার সাথে সায় দিয়ে নিক বলে, দ্রুত করো। আকাশ ভাই ডোল্ডার গ্র্যান্ডের রেস্টুরেন্ট বুক করেছে, গাড়ি পাঠিয়ে দিবে ঠিক 1.5 ঘন্টা পরে। ফিওনা হাততালি দিয়ে বলে উঠে, ওয়াও, গ্রেট। শানশাইন, চলো চলো। নিক, তুমি যাও, আমি ওকে রেডি করে দিই। ওকে, আমিও যাই, বাই। নিক বেরিয়ে যেতে ফিওনা দ্রুত অপর লাগেজ থেকে স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে মেকআপ আইটেম বের করে। সব আছে কিনা দেখতে দেখতে ফিওনা রোদকে বলে, শানশাইন, ভাইয়া নিজে সব কিনেছে, দেখো সব বেস্ট প্রোডাক্ট কিনেছে। রোদ সেগুলোর দিকে না থাকে বলে, ফিওনা, আমার কি যাওয়া উচিত? রোদের প্রশ্নে ফিওনা একটু চমকায় না, বরং হাস্যোজ্জ্বল মুখে জবাব দেয়, অবশ্যই যাওয়া উচিত। হি ডিজার্ভ লাস্ট চান্স। মানুষ পরিবর্তনশীল, সুযোগ দাও। যদি কোনো রকম অসঙ্গতি দেখো তো ফিরে এসো। সানশাইন, আমি এতটুকু নিশ্চিত তোমাকে এমনভাবে আগলে রাখবে যে তুমি তাকে ছাড়তেই পারবে না। মস্তিষ্কের মধ্যে হাজারটা কথা, দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎই ফিওনার কথায় রোদ দৃষ্টি ঘুরায়। এটা তোমার জন্য। ফিওনার হাতে ধরা ছোট্ট একটি খাম। রোদ ধীর হাতে খামটা নিজের দিকে টেনে নিতে উপরভাগে লেখা বউ পাখি শব্দটার উপর আনমনে আগল বলিয়ে দিল সে। যেন শব্দটা প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে কোনো নীরব মায়া, কোনো অদেখা স্পর্শ। মৃদু কাপা আঙুলে খামটা খুলে ভেতর থেকে বের করলো একটি ছোট চিরকুট আর একটি চেকের পাতা। চেকটা চোখের সামনে তুলতেই তার দৃষ্টি আটকে গেল নিচে স্পষ্ট আকাশের সিগনেচার আর অঙ্কের ঘরে লেখা 32,000 সুইস ফ্রাঙ্ক। পাশ থেকে চেকের পাতার দিকে তাকাতে মুহূর্তেই ফিওনার বুকের ভেতরটা কেঁপে উঠল।
এই অঙ্কটা শুধু টাকার পরিমাণ নয়, যেন আকাশের নীরব প্রতিশ্রুতি। ফিনা আনমনে বলে ওঠে, 32,000 সুইস ফ্রা। অবিশ্বাস্য। রোদ চকিত নয়নে তাকালো ফিনার দিকে, দৃষ্টিতে প্রশ্ন। রোদের দৃষ্টি বুঝে ফিনা বলে, এমন ঠিক কতটা বুঝেছ? রোদ দুটিকে মাথা নেড়ে নিজের উত্তর বুঝিয়ে দেয়, বাংলাদেশি টাকায় পরিমাণটা 50 লক্ষ টাকা। অবিশ্বাস্য দৃষ্টিতে রোদ ফিনার দিকে তাকায়। পরিমাণটা বোধগম্য হতে কিছুটা সময় নিল। কি? এত টাকা কিসের? কাগজটা খুলে দেখো কিছু লেখা আছে কিনা। রোদ অপেক্ষা না করে দ্রুত কাগজটা খুলে সামনে ধরে। তাতে সুন্দর বাংলায় লেখা, অপূর্ণ জীবনে তোমার আগমন সম্পূর্ণ পূর্ণতায় পরিপূর্ণ। তুমি তৈরি তো বউ পাখি। কিছুটা স্পেস রেখে নিচে লেখা, কামিনী টাকা শোধ করলাম, যাতে তোমাকে কাছে পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা না থাকে। কামিনী টাকা তোমার অধিকার, তাই এই টাকা তোমার। নিজের মন মর্জি মফিক খরচ করবে। আকাশ মোহে আবিষ্ট চিত্ত, অযাচিত ভাবনায় ব্যস্ত মস্তিষ্ক, তার প্রভাবে প্রভাবিত দুর্বল হৃদয়, সর্বাগ্যে ছড়িয়ে যাচ্ছে অদ্ভুত আবেশ। তবে কি এটাই বিবাহ নামক সুখবর হালাল অনুভূতি? তোমাকে অসম্ভব সুন্দর লাগছে সানশাইন, একেবারে প্রিটি লিটল বেবি। আকাশ ভাইয়া সেন্সলেস হয়ে না যায়। ফিউনার কথায় চিন্তা ভঙ্গ হয় রোদের। ভাবনা ঘোর কাটে এক লহমায়। বক্ষ ব্যাত করে দীর্ঘশ্বাস আসতে পড়ে সম্মুখে। আয়নায় নিজের সুচিত্ত অবয়বকে অবলোকন করে। বিয়ের থেকে বউ সাজার আগ্রহ সব মেয়ের মধ্যে তীব্র, ঠিক তীব্রতর ভাবে থাকে, কিন্তু সেই আগ্রহ বা ইচ্ছা কোনোদিনও পূর্ণতা পাবে কিনা সেই বিষয়ে রোদ যথেষ্ট সন্দিহান ছিল। তার একটাই কারণ, আকাশ চৌধুরী। কিন্তু আমরা সকলে ডেস্টিনির কাছে আবদ্ধ। ডেস্টিনি আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে আসে আমরা কেউ বলতে পারি না। এই যেমন রোদের সম্পূর্ণ স্বাদের পরোক্ষ কারিগর স্বয়ং আকাশ চৌধুরী। ভাবনাটা ভাবতে সমস্ত দেহ মন জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। অপরদিকে ডিপ নেভি ব্লু চিপ স্যুটে আকাশকে আজ যেন অন্য এক জগতে মানুষ লাগছিল। নিখুঁত কাঠের কোটটা তার প্রশস্ত কাঁধকে আরো দৃঢ় আর রাজকীয় করে তুলেছে। ভেতরে পরা ধবধবে সাদা শার্টের উপর গলায় বাঁধা স্লিক টাইটা তার ব্যক্তিত্বে এনে দিয়েছে এক অনন্য পরিশীলিত সৌন্দর্য। চুলগুলো যত্নে সেট করা, কপালের উপর হালকা পরে থাকা কয়েকটি গোছা তাকে আরো মোহনীয় করে তুলেছে। কবজিতে দামি ঘড়ির চকচকে আপা, আর চোখে সে চিরচেনা গভীরতা, সব মিলে তাকে যেন জুরিখের কোনো আবিদাস সাম্রাজ্যের উত্তরাধিকারী মনে হচ্ছিল। তার উপস্থিতি এতটা তীক্ষ্ণ আর মুগ্ধকর যে একবার তাকালে চোখ ফেরানো কঠিন। মনে হচ্ছিল আজকের এই সাজ শুধু কোনো অনুষ্ঠানের নয়, বরং তার বউ পাখির সামনে নিজের প্রতিশ্রুতিকে রাজকীয়ভাবে প্রকাশ করার জন্য। ছোট মেয়ে, আজকে তোমাকে অন্যরকম সুদর্শন লাগছে। হাতে ঘড়ি পড়তে পড়তে আকাশ এক নজর জামশেদ ভাইয়ের দিকে তাকায়। স্ত্রীর দৃষ্টিতে জামশেদ ভাই আকাশের দিকে তাকিয়ে আছেন। সেদিকে তাকিয়ে আকাশ ঠোঁটের কোণে হাসি টেনে বলে, জামশেদ ভাই দোয়া করবেন। আমার দোয়া তোমার সাথে সবসময় আছে ছোট মেয়ে। তুমি যে নিজেকে আরো একবার সুযোগ দিয়ে, এইটাই তো অনেক। জীবনে কখনো কারোর জন্য থামিয়ে রাখা উচিত না। তুমি আর একবার চেষ্টা করছো, এটা সব থেকে বড় ব্যাপার। জামশেদ ভাইয়ের কথায় আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার ভালোবাসতে ভয় হয়, বড্ড বেশি ভয়। একবার হারিয়ে আমি বুঝেছি ভালোবাসা মানুষ হারানো যন্ত্রণা ঠিক কতটা। আমি আর রোদকে হারাতে চাই না। জামশেদ ভাই এগিয়ে এসে আকাশের কাঁধে হাত রেখে বলে, অতীত সবার থাকে, অতীতে যে পুনরাবৃত্তি হবে এমন তো নয়। তোমার অর্ধাঙ্গিনী তোমার শক্তি। তোমরা দুজন অনেক সুখী হও। দুজনের কথার মধ্যে দরজার সামনে এসে দাঁড়ায় অনিক। বরাবরের মতো নিজেকে ফুল ফরমালে সজ্জিত করেছে। আকাশে অতি বিশ্বস্ত সহচর। আর দরজার কাছে দাঁড়িয়ে অনিক বলে, স্যার গাড়ি রেডি, আপনারা আসুন। আর জামশেদ ভাই ও আকাশ দুজনেই সেদিকে তাকায়। আকাশ অনিককে উদ্দেশ্য করে বলে, আসছি। গাড়ি পাঠিয়েছ? জি স্যার, ম্যাডামের গাড়ি অলরেডি ডোল্ডার গ্র্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। সো ফাস্ট। আচ্ছা চলো, চলুন জামশেদ ভাই। আকাশ, জামশেদ ভাই ও অনিক একই সাথে বেরিয়ে যায়। অল্প সময়ে আকাশ সব ব্যবস্থা করেছে। অফিসের স্টাফ ও কিছু বিজনেস পার্টনার ইনভাইট করেছে আকাশ। পার্টনারদের স্পাই খবর ছড়িয়েছিল আকাশে বিয়ে নিয়ে। সেই চাপা গুঞ্জনের অবসানের জন্যে মূলত এই অব্যবস্থা। আকাশ প্যান্ট হাউস থেকে এলিভেটর করে নেমে এসে বের হতে দেখতে পায় সুসজ্জিত মার্সিডিজ বেঞ্চ। পুরো গাড়িটা অতিরিক্ত চাকচিকের বদলে সাজানো হয়েছে পরিমিত সৌন্দর্যে, ঠিক সুইস আভিজাত্যের মতো। গাড়ির চকচকে ডিপ নেভি ব্লু বডির উপর তুষারের মতো সাদা লিলি, বেবিজ ব্রেথ আর সাদা গোলাপের সরু ফ্লোরাল গার্ল্যান্ড বনের জোরে নরম ঢেউ তুলে নেমে এসেছে। সামনে মার্সিডিজের এমব্লেম ঘিরে রূপালি ফিতা আর ক্ষুদ্র পার্সেলের অলঙ্কার, যেন জুরিক শহরের সকালে শিশির বিন্দুর মতো দেখাচ্ছে। আকাশ এগিয়ে যেয়ে উঠে বসে নিজের গাড়িতে। ওই পাশে জামশেদ ভাই অনেক সাথে আরো দুইটা গাড়ি নিয়ে এগিয়ে যায় ডোল্ডার গ্র্যান্ডের উদ্দেশ্যে। আকাশ নিজের মধ্যে চাপা উত্তেজনা অনুভব করছে প্রতি ক্ষণে ক্ষণে।
কি অদ্ভুত এক অনুভূতির দোলা খেলে যাচ্ছে সমগ্র চিত্ত জুড়ে। এটাই কি প্রিয়তমাকে আপন করে নেয়ার অনুভূতি? টোলডা গ্রান এটি আদলে সবার্গ পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে পুরো জরিক হ্রদ এবং তুষারপাত আল্পস পর্বতমালা দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মানবসৃষ্ট অত্যন্ত সুন্দর এক স্থাপনা। সেই সৌন্দর্য মণ্ডিত জায়গার বিশাল প্রবেশদ্বারের সামনে এসে ধীরে ধীরে থামে রোদকে বহন করা গাড়িটি। বিশাল হোটেলের করিডোর জুড়ে সাদা টিউলিপ এবং অর্কিডের শাড়ি। মেঝেতে বিছানো হয়েছে দামি মখমলের কার্পেট। দেয়ালে ভিক্টোরিয়ান আমেজকে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে মিউটেড গোল্ডেন লাইটিং, যা পুরো পরিবেশ একটা রহস্যময় অথচ আভিজাত্যপূর্ণ স্নিগ্ধতা ছড়িয়ে দেয়। অনেক এগিয়ে এসে রোদে গাড়ির দরজা খুলে দেয়। প্রথমে নিক ফিয়ানা নেমে আসে, তারপর দুজনের সহযোগে রোদ নেমে আসে গাড়ি থেকে। চারপাশে আভিজাত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মিশেল দেখে যে কারোর চক্ষু শীতল হতে বাধ্য। গাড়ি থেকে নামতেই এক হালকা শীতল হাওয়া এসে ছুঁয়ে যায় রোদের সর্বাঙ্গ। ফিওনা এগিয়ে এসে রোদের ডান হাত ধরে বলে, লেটস গো সানশাইন। তিনজনে একই সাথে এগিয়ে চলেছে লাল রঙের মখমলি কার্পেটের উপর দিয়ে। টোলডা গ্রান্ডে বিশাল টেরাসে আজ শুভ্রতার মেলা বসেছে। রোদ, ফিয়েনা ও নিক ধীর পায়ে এগোচ্ছে সাদা টিউলিপ ও কার্পেটের মাঝখান দিয়ে। চারপাশে অর্কিডগুলো পাহাড়ের হিমেল হাওয়ায় দুলছে, যেন কোনো এক অদৃশ্য জাদুকর তার ছড়ি ঘুরিয়ে পুরো চত্বরটাকে সাদা বরফের রাজ্যে পরিণত করেছে। দূরে জুরিক লেকের উপর দিয়ে বয়ে আসা বাতাস যখন সাদা ফুলের সুবাস মোহিত চারপাশ। হ্রদের নত দৃষ্টিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছুটা এগিয়ে লোকজনের গলার আওয়াজ পেতে নিজের দৃষ্টি সামনের দিকে রাখে। তাতে দৃশ্য সমান হয় সুসজ্জিত স্টেজ, যেখানে আকাশ এবং তার সাথে জামশেদ ভাই দাঁড়িয়ে আছেন এবং তাদের ঠিকই তাকিয়ে আছে একটি সাধারণ দৃশ্য অসাধারণ হয়ে উঠেছে আকাশের পিছনে থাকা দৃশ্যের উপর। বের মূল জায়গার পেছনে কোনো পদ্মা নেই। জুরিক লেক আর তুষারাবৃত আল্পস পাহাড়ের চূড়ায় একখানে প্রধান পটভূমি। টিউলিপের শুভ্রতা আর চারপাশে ঝলমলে পরিবেশ, এই বৈপরীত্য পুরো পরিবেশে এক ধরনের গম্ভীর ও রহস্যময় আভিজাত্য এনে দিয়েছে। রোদ যত এগিয়ে যাচ্ছে ততই সেই সৌন্দর্য যেন দুই হাত মেলে রোদকে বরণ করছে আপন মহিমায়। হাতটা দাও বউ পাখি। আকাশে গলার আওয়াজে রোদের ঘোর কাটে। নজর সামনে দিতে দেখতে পায় একটা সুন্দর পুরুষালী হাত তার দিকে বাড়িয়ে দেওয়া। হাতের দিকে তাকিয়ে নিজের নজর উপর তুলতেই আকাশের সাথে দৃষ্টির মিলন ঘটে, ঠিক যেমন বৃষ্টি এসে মিলিত হয় ভূমির সাথে, ভিজিয়ে দেয় সব রুক্ষতা, ভরিয়ে তোলে সজীবতায়। ঠিক তেমনই রোদের মনের মধ্যে প্রশান্তি বয়ে যায় আকাশের এই দৃষ্টিতে। কিন্তু সময়ের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ, আলাদাভাবে অতি সজ্জিত রূপে নয়, বরং সাধারণভাবে আকাশকে অদ্ভুত সুদর্শন লাগছে। রোদ যখন আকাশের দিকে চেয়ে আছে, সেই সময় পাশ থেকে ফিওনা ফিসফিসে বলে ওঠে, হাতটা বাড়িয়ে দাও সানশাইন। ফিওনার কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের কম্পিত হস্তটি এগিয়ে দেয়। অনুভূতিময় স্পর্শে যেন মুহূর্তে বিদ্যুৎ খেলে যায়। ভিতরে অস্থির চিত্ত যেন বন্দি পাখির মতো ডানা ঝাপটে ওঠে। আকাশ রোদের হাত ধরে নিয়ে স্টেজে রাখা নির্দিষ্ট জায়গায় বসে। দুজনে পাশাপাশি বসতে জামশেদ ভাই এগিয়ে আসেন। দুজনে দেখে জামশেদ ভাইয়ের চোখ জোড়া ভিজে উঠে আনন্দে অশ্রুতে। রোদ এবং আকাশের মাথায় হাত রেখে বলে, মাশাআল্লাহ, তোমাদের দুজনকে অনেক মানিয়েছে। দুইজনে অনেক অনেক সুখী হও এই দোয়া করি। দুঃখ যেন তোমাদের স্পর্শ না করে। কথাটা বলে পরপরই জামশেদ ভাই কোটের পকেট থেকে দুইটা বাক্স বের করেন। বক্স দুইটা খুলে রোদের দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো আমার তরফ থেকে উপহার। রোদ, তুমি পারো এগুলো। ঠিক আছে বোন। উপহারের দিকে না থেকে রোদ জামশেদ ভাইয়ের দিকে তাকায়। সৌজন্যমূলক হাসি দিয়ে রোদ বলে, ঠিক আছে ভাইয়া। রোদের ভাইয়ের সমাধানটা জামশেদ ভাইয়ের মনে সব থেকে বেশি দাগ কাটে। বেশিক্ষণ সেইখানে না দেরে বক্সগুলো ফিওনার হাতে দিয়ে বলে, তোমার কাছে রাখো। ঠিক আছে জামশেদ ভাই। ফিওনার কাছে দিয়ে জামশেদ ভাই নেমে যায় স্টেজ থেকে। আকাশ আর রোদের বিয়ের রেজিস্ট্রি এবং আংটি বদলের অনুষ্ঠান হবে। জামশেদ ভাই সেই ব্যবস্থা করতেই দ্রুত এগিয়ে যায়। একে একে অনেকে এসে আকাশ রোদ দাম্পত্যকে শুভেচ্ছা জানাতে। ফিওনা এবং নিক ওদের পাশে থাকছে। বেশিরভাগ সকলেই আকাশের ব্যবসায়িক পার্টনার। একটু ফাঁকা পেতে আকাশ ধীরে রোদের কানের কাছে ঝুঁকে নরম স্বরে বলল, আজ তোমাকে দেখে মনে হচ্ছে কল্পনাগুলো বোধহয় তোমার কাছে হার মেনেছে। আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকে বহুগুণ বেশি সুন্দর পাখি। স্বস্বীকারোক্তি তবু মনের মধ্যে উথাল পাথাল অনুভূতির প্লাবন সৃষ্টি করে। খুব নীতিস্বরে বলা কথাটা শুধু রোদের কানেই পৌঁছায়। রোদের চোখের কোণে ঝল চিকচিক করে উঠে। নিশ্চুপে সন্তর্পণে নিজের চোখের জলটুকু আড়াল করে। সেই সময় জামশেদ ভাই ও অনেক এসে উপস্থিত হয়। সাথে রেজিস্ট্রার এসে উপস্থিত হন। সকল পেপারস রেডি থাকায় বেশি সময় প্রয়োজন হয় না।
অস্থায়ীভাবে স্বাক্ষরিত নাম, পুরো নাম স্থায়ীভাবে স্বাক্ষরিত হয় আকাশের নামে। সেই আনুষ্ঠানিকতা শেষে জামশেদ ভাই ও ফিওনা একটা ব্লু ভেলভেট কাপড়ের উপর একজোড়া কাপড় রিং। ফিওনা এগিয়ে এসে আকাশের সামনে ধরতে আকাশ ওদের জন্য বরাদ্দকৃত প্লাটিনাম রিং হাতে নিয়ে অপর হাত বাড়িয়ে দেয় রোদের দিকে। রোদ এক নজর আকাশকে দেখে আকাশে কৃষ্ণকালো চোখ জোড়া, যা রোদের চোখের দিকে নিবদ্ধ। ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে দেয় আকাশের দিকে। আকাশ খুব আলতো করে রোদের হাত ধরে অনামিকা আঙ্গুলে আংটিটি পরে দেয়। সেই সাথে রোদের হাতটা তুলে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, ফ্রম টুডে ইউ আর অনলি মাইন, অলওয়েজ অ্যান্ড ফর এভার। কথাগুলো ছিল নিঃশব্দের মতো ক্ষীণ, অথচ তার অভিঘাত ছড়িয়ে পড়ল রোদের সমগ্র সত্তায়। হৃদয়ের গোপন কোণে জমে থাকা অনুভূতিগুলো একে একে জেগে উঠল। লজ্জা, আবেগ আর এক অনির্বচনীয় নিশ্চয়তা। চোখের কোণে জল চিকচিক করলো, সে আর আড়াল করলো না, কারণ এই মুহূর্তে নিজের সমগ্র অস্তিত্বটুকু সমর্পণ করো। তার মনে হলো সে কিছু হারায়নি, বরং প্রথমবারের মতো সত্যিকারের নিজের ঠিকানাটা খুঁজে পেয়েছে। এবার রোদের পালা। এক অদ্ভুত অস্থিরতা রোদকে জেগে বসেছে। হাত জোড়া কাঁপছে থরথর করে। সেই কাঁপা কাঁপা হাতে রিং নিয়ে আকাশের আঙুলে পরাতে কিছুটা ব্যাগ পোয়াতে হয়। আকাশ রোদের এমন অস্থিরতা, উদ্বেগ নিগুড় দৃষ্টিতে পরখ করেছে পুরোটা সময়। নিজের জন্য অর্ধাঙ্গিনী এমন অস্থিরতা বেশ উপভোগ্য বলে আকাশে অনুভব্য হয়। দুজনের আংটিবদ্ধ পালা শেষ হতেই চারপাশে বেশ উচ্চ আওয়াজে বাংলা গান ভেসে আসে। তাও যেমন তেমন গান নয়, সং দেবের গান। বিদেশে মাটিতে এমন উচ্চ আওয়াজে বাংলা গান সকলের দৃষ্টি মুহূর্তে ঘুরিয়ে দেয় প্রবেশদ্বারে। সেদিক থেকে ভেসে আসছে গান, মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম, এই মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম। গানের তালে তালে নাচতে নাচতে এগিয়ে আসছে সায়ন রাফি। সায়নের কাঁধে রাখা জেবের বুম বক্স। সম্পূর্ণ হলরুমে গানে ধুমধারাক্কা লিরিক্স কেঁপে উঠছে। এদিকে বসা থাকা আকাশ, রোদ সহ বাকি সবাই বিস্মিত হয় সেদিকে তাকিয়ে আছে। ততক্ষণে সায়ন রাফি এগিয়ে এসে স্টেজে উঠে বাকি গানে আকাশকে নিজেদের মাঝে দাঁড় করিয়ে নাচতে থাকে। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, এ বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জল ছিটালে, কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে। প্রথমে সবাই ভরকে গেল, পরে ওদের নাচের ভঙ্গিমায় সবাই মুগ্ধ হয়ে দেখেছে। সে সাথে সকলে ফোনে ক্যামেরা অন হয়েছে এমন নৃত্যকে ধরে রাখতে। এদিকে আকাশ সায়নকে ইশারা করে থামাতে পারছে না। উল্টো সায়ন এগিয়ে যেয়ে রোদকে এনে আকাশের পাশে দাঁড় করে গানের সাথে নিজের গলা মিলিয়ে বলে, এই মন রেখে বাজে সব হারাতে যে রাজি, ভালোবাসা পায় যদি তোর, আজ তোকে পেলে পাশে, ওরে রাত যদি আসে, আমি সে রাতে চাই না তো ভোর, এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জল ছিটালে, কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে। এ পর্যায়ে এসে নাচের ইতি টেনে রীতিমতো হাঁপাতে থাকে দুজনে। হলে সকলের করতালি দিয়ে দুজনের নাচকে অ্যাপ্রিসিয়েট করে। তাতে সায়ন রাফি দুইজনে হাত তুলে ফ্লাইং কিস ছুড়ে বলে, থ্যাঙ্কস লাভ ইউ আল। সায়ন আকাশে গম্ভীর কিন্তু হতভম্ব মুখের দিকে তাকিয়ে ভ্রু নাচে জিজ্ঞাসা করে, কিরে আকাইশা, একা একা বউ ঘরে তুলবে? সেটা হবে না, সেটা হবে না। গোপন সুরে খবর পেয়ে হাজির। সায়নের কথায় আকাশ নিজের কপালে আঙুল সাইড করে বলে, এসেছিস তো ভালো কথা, কিন্তু এভাবে এন্ট্রি কে নেয়? বাহ, এমন মেরানছে মার্কা অনুষ্ঠানে একটু ধুমধাক করে দিলাম। সায়ন আকাশের দিকে থেকে চোখ সরিয়ে রোদের দিকে তাকিয়ে বলে, ভাবি ঠিক আছে না? সায়নের কথায় রোদ হেসে মাথা নাড়ে। রোদের সহমত পেয়ে সায়ন বলে, এই তো ভাবি বলেছে ঠিক আছে, আর কি চাই? আকাশ সায়ন রাফি দুজনকে এক নজর দেখে বলে, তাই বলে এমন গান? সায়ন দুই হাত কোমরে রেখে জবাব দেয়, কেমন গান? এর থেকে ভালো গান নয়। শিরায় শিরায় রক্ত দেব দাস ভক্ত। আকাশ একটু বিরক্ত হয়ে বলে, লিরিক্স। আকাশের কথা শেষ হওয়ার পূর্বে রাফি এগিয়ে এসে সায়নের কাঁধে হাত রেখে বলে, ও লিরিক্স বুঝেছিস কোনটা? সায়নের ঠোঁটে দুষ্টামি হাসি মেলে যায়। সরু নয়নে আকাশের দিকে তাকিয়ে বলে, ঠিকই তো আছে, আজকে তো বাসর রাত, তখন তুই এই দুই লাইন ভাবিকে শুনিয়ে দিবি। মনে না থাকলে আমি বলছি, শোন। আজকে তোকে পেলে পাশে, ওরে রাত যদি আসে, আমি সেই রাতে চাই না তো ভোর, এমনিতে এই রাতের কেউ ভোর চায় না। মুহূর্তে ওদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ডাবল মিনিং কথার মাঝে রোদের লজ্জায় নুয়ে যাওয়ার মতো অবস্থা। রোদ পিছিয়ে যেয়ে ফিওনা পাশে দাঁড়ায়। রোদকে পিছিয়ে এসে দাঁড়াতে দেখে ফিওনা বলে, এবার মনে হচ্ছে বিয়ে বিয়ে লাভ ভাইব। একেবারে সব ঠান্ডা ঠান্ডা মিনিমাল ভালো লাগে না।
তাই না বলো সানশাইন? ফিনার কথায় রোদ তেমন জবাব না দিয়ে সামনে তাকিয়ে আকাশ। শায়ান রাফি সেই সাথে জামশেদ ভাইকে দেখতে থাকে। শায়ান রাফি উপস্থিত সম্পূর্ণ পরিবেশের আবহাওয়াটা বদলে দিয়েছে। উপস্থিত অতিথি এই বিষয়টা খুবই এনজয় করেছে, তা তাদের মুখভঙ্গি এবং উচ্চস্বতা প্রকাশ করছে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্পের পরবর্তীতে কী ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।